জি আসিফ ভাই, আমরা রায়হান জুয়েল ভাইকে পেয়েছি। রায়হান জুয়েল ভাই, আপনার একটু মূল্যায়ন জানবো। আসিফ ভাইকে একটু রেস্ট দিয়ে, উনি অনেকক্ষণ ধরে বলেছেন এবং প্রায় সব কথার সাথেই একমত, দ্বিমত হওয়ার সুযোগ নেই। রায়হান জুয়েল ভাই, আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, ধন্যবাদ। আমি লাইভটা দেখছিলাম এবং শেয়ারও দিলাম। এবং আসিফ ভাই যে কথাগুলো বলল, আমার কাছে মনে হলো যে এটা একটা রেভলিউশনারি লাইভ হতে যাচ্ছে। এখানে আমার সামান্য অংশগ্রহণ হলে একটা মানে ইতিহাসের অংশ হয়ে গেলাম। আমি আসিফ ভাইয়ের সাথে মানে এর চেয়ে বেশি একমত হওয়ার সুযোগ নাই, এতটা একমত। এবং চমৎকার সব কথা বলেই ফেলেছেন। এখানে আমি বাড়তি কিছু বলতে চাচ্ছি না। আমি যে জন্য যুক্তি হতে চাচ্ছিলাম, আমি আপনারা হয়তো লাইভে আছেন, দেখেননি, এই জন্য আমি হয়তো বলতে চাচ্ছিলাম যে ফজলুর রহমান বিপুল ভোটে জয়লাভ করেছে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান একেবারে ধারে কাছে নাই, এটাই সম্ভবত বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে জয়। তো মুক্তিযুদ্ধের ধারক বাহক হওয়ার জন্য যে আওয়ামী লীগই হইতে হবে, এই ধারণাটা থেকে সম্ভবত বের হয়ে আসার সুযোগ তৈরি হচ্ছে। এবং বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ মুক্তিযুদ্ধকে ভুলেনি, ভুলতে পারবে না। এবং ব্যাপকভাবে তারা প্রত্যাখ্যান করেছে আবারও সেই জামাত শিবিরকে। আমি মানে কিভাবে এটার গ্র্যাটিটিউড জানাবো বাংলাদেশের সাধারণ জনগণের কাছে, এই মুহূর্তে আমার ভাষা জানা নাই। এবং আমি বলবো যে এটা বাংলাদেশের সাধারণ মানুষগুলো আওয়ামী লীগের কেন্দ্রীয় যেসব নীতি নির্ধারক বলি আমরা যাদেরকে, তাদের থেকে অনেক স্মার্ট ডিসিশন নিয়েছে। তাদের থেকে আরো বেশি রাজনীতি বুঝে বাংলাদেশের সাধারণ একেবারে তৃণমূল পর্যায়ের নেতা নেত্রীরা, তারা কিন্তু ভোট বর্জন করেনি। আওয়ামী লীগ যেভাবে সবাইকে বলছিল যে ভোট বর্জন করেন, বলতে একেবারে কেন্দ্রেই যাবেন না, কোনো ভোটই দিবেন না, সেইখান থেকে আমার মনে হয় না আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই আহ্বানে সাড়া দিয়েছে। যদি ধরে নিই যে আওয়ামী লীগ বলছে যে তারা সাড়া দিয়েছে, তাহলে হয়তো 5%-এর বেশি আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশে এখন নাই। কারণ 5%-এর বেশি মানুষ ওই যাওয়ার কথা, যেতে পারতো কিন্তু যায়নি, এরকম লোকের সংখ্যা খুবই কম বাংলাদেশে। সুতরাং বাংলাদেশের এই যারা সাধারণ নেতাকর্মী আছে আওয়ামী লীগেরও, তাদেরকেও আমি সাধুবাদ জানাই। কারণ এইটা না করলে হয়তো কি যে জামাত শিবির একটা সুযোগ পেয়ে যেত, আরো ভালোভাবে সুযোগ পেয়ে যেত ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার। কারণ ব্যবধানটা কমে আসতো। আপনি চিন্তা করেন, আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা যদি ভোট না দিত, তাহলে জামাতের একদিক থেকে ভোট কমার কোনো সুযোগ নাই, জামাতের 100% মানুষ ভোট দিবে, কিন্তু অন্য পক্ষ থেকে তাদের বিরোধীরা ভোট কমে যাচ্ছে। ফলে যে ভোটগুলো জামাতের বিরুদ্ধে যাওয়ার কথা থাকতো, সেই ভোটগুলো কিন্তু যাইতো না। সো আওয়ামী লীগ জামাত এখানে অনেক সুযোগ পেয়ে যেত। বাই দ্য ওয়ে, সব মিলিয়ে আমি খুবই খুশি যে জামাত শিবিরকে মানুষ প্রত্যাখ্যান করেছে এবং তারেক রহমান কিছু পজিটিভ মেসেজ দিয়েছে, যেগুলো বলাটাও কিন্তু একটা বিষয়। সে ভাষণের মধ্যে উল্লেখ করা যে নাস্তিক এবং সংশয়বাদী, এই কথাটা উল্লেখ করাটাই বাংলাদেশে একটা রেভলিউশনারি ব্যাপার। আমি আশা করব যে এটা তার সত্যি সত্যি কথার মধ্যে, কাজের মধ্যে থাকবে। সে দীর্ঘদিন লন্ডনে থেকেছে, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে সেকুলার একটা দেশে থেকেছে। কিছু যদি শেখে, এখানকার 5%ও যদি সে শিখে, দেখে দেখে, মানুষকে জ্ঞান চর্চা করা লাগবে না, তার চারপাশে সেকুলারিজম ছড়িয়ে ছিটিয়ে ছিল। সে বাস স্ট্যান্ডে যে যখন দাঁড়াতো, একটা বাসে উঠলেই সে সেকুলারিজমের চেহারাটা দেখতে পাইতো। তো সেখান থেকেও যদি সে কিছু শিখে, আমার মনে হয় বাংলাদেশে একটা পজিটিভ বাতাস আসবে এবং আমরা হোপ ফর দ্য বেস্ট, সেটাই আমরা করতে পারি। জি, কিন্তু এখন তো আমার তো সন্দেহ থেকেই যায়। আসিফ ভাই বলছিলেন মনীষা চক্রবর্তীর কথা। মনীষা চক্রবর্তী নিয়ে খুব একটা বিতর্ক নাই, পিনাকির মতো দু একটা কাজ করেছিলেন পপুলিস্ট চিন্তাভাবনা থেকে, যেমন গরুর মাংস বিতরণ করা, ইসলামিস্টদের খুশি করার এটা করেছিলেন। আর জুনায়েদ সাকির ব্যাপারে আমার ব্যাপক আপত্তি আছে, আমি ওনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলাম। এই ইউনুসের আমলে তিনি বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছেন, সচিবালয় ঘোরাঘুরি করতেন তদবির নিয়ে, এবং এই পুরো এই যে মনস্টার ইউনুসের অনেক জায়গায় তিনি কুবুদ্ধি দিয়েছেন। আর জামাতের অবস্থা যে পরাজিত হবে, এটা তো পিনাকির মতো একটা লোককে ভাড়া করা দেখেই তো বোঝা যায়। মানে যে পিনাকি, ভাই মনে করে দেবো আসিফ ভাই, 2013-র পিনাকির জামাত বিরোধী স্লোগান, এখন যে অবস্থা সেটা তো
ইয়ে দেয়। তবে রায়হানজুল ভাই, আপনার কাছে আবার ফিরছি। আমি তসলিমা আপাকে বলেছি উনি নিশ্চয়ই যুক্ত হবেন যদি সুযোগ থাকে, আগে বিনা নোটিসেই বলা। তো আচ্ছা, ইমেল, আচ্ছা তসলিমাতে যুক্ত হচ্ছেন, আমি লিঙ্কটা ইমেল করছি তসলিমাদিকে। প্রিয় আসিফ ভাই, আমি শুধু এটা আপনার কাছে একটু প্রশ্ন রাখি যে ইউনুস তো এই আপনি যেরকম সেকুলার লোক, তারেক রহমান, আমার মনে হয় তারেক ভালো হয়ে যাবে, তার কার্যক্রমে মনে হচ্ছে, এবং অন্ততপক্ষে তাকে খোটা দেওয়ার মতো যে এই তারেক আপনি কিন্তু বেইমান, আপনি কিন্তু রাখেন না, আপনি বলছিলেন নাস্তিকদের ব্যাপারে কিন্তু আপনি এটা রাখেন না, উদাহরণ টানার একটা সুযোগ তৈরি হয়েছে। আবার তারেক জিয়ার লন্ডনের যে ইনকাম, তার ইনকাম ট্যাক্সে কি কোথায় ইনকাম করতে সেটাও কিন্তু আমরা জানি। কিন্তু দুঃখের আতঙ্কের বিষয় আসিফ ভাই, ইউনুসের মতো একজন নাস্তিক, মানে সে ঘোষণা দেয় নাই, সব নাস্তিক নাস্তিক ঘোষণা দিতে হবে কেন? আপনি অনেক তো ইন্ট্রোভার্ট নাস্তিক আছেন, আপনি অ্যাক্টিভিস্ট, ভোকাল, আপনি সংগ্রাম করছেন, আপনি আপনার ব্যাপারটা আমরা জানি, অনেকের তো আমরা জানি না। ইউনুস নিজে একজন নাস্তিক, সব কিছুই ঠিক আছে, এর মতো ইসলামিস্ট আপনারা দেখলেন ভাই, নামাজ জানে না, আসিফ ভাই বোধহয় নামাজ পড়াইতেও পারবেন এর চেয়ে ভালো। ও নামাজে যে এরকম এরকম করতেছে, এদিক থেকে তাকাই আমরা ছোটবেলায় যেগুলো করতাম, জীবনে নামাজ না পড়ার একটা লক্ষণ আর কি। তো সেই লোক যে পরিমাণে মির্জাফরি করছে আসিফ ভাই, তারেক রহমানের উপরে ভরসা, দেখি কি আপনার ভবিষ্যৎবাণী শুনি, আমরা পরে মিলে দেখবো। আমার কাছে যেটা মনে হয়েছে যে ইউনুস ওনাকে মনে হয় কেউ তেমন একটা পাত্তা পাত্তা দেয় না। উনি একজন মানে বয়স্ক মানুষ, ওনাকে কেউ গোনায় ধরে না। আমার কাছে ওনার কথাবার্তা, ওনার ভিতরে কোনো নেতৃত্বের কোনো গুণ, নেতৃত্বের যে একটা গুণাবলী থাকে, এটার বিন্দু মাত্র কিচ্ছু নাই। উনি হচ্ছেন একজন মোটিভেশনাল স্পিকার, যেটা উনি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে একটু মানুষকে মোটিভেট করতে পারে। বাংলাদেশের ওই যে রিলস থাকে না, বিভিন্ন রিলসে আসবে, মানুষ দেখবে, এই টাইপের লোক মনে হয়েছে। ওনাকে দিয়ে খুব বেশি ওনাকে দিয়ে আপনার আশায়ও বা করেন কেন ওনাকে দিয়ে, সেটা আমি বুঝি না। যে ওনার তো আসলে সেরকম যোগ্যতা নাই। উনি একটা প্রতিষ্ঠান চালাইতে পারবেন, ওনাকে একটা প্রতিষ্ঠান দিয়ে দেন, উনি দেখবেন খুব সুন্দরভাবে ম্যানেজ করে চালাতে পারবেন। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা ওনাকে দিয়ে মনে হয় নাই। উনি একজন মানে আপনি যদি একাডেমিক কোন একটা বিষয়ে গবেষণা করবেন বা কোন একটা বিষয় নিয়ে রিসার্চ করবেন, আপনি তখন ওনার একটা গুরুত্ব আছে। কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে উনি একেবারেই ব্যর্থ হয়েছেন, যেটা বোঝা গেছে। যে কোনো কন্ট্রোল ছিল না, পুলিশের উপরে কন্ট্রোল ছিল না, কোনো কিছুর উপরে ওনার কোনো কন্ট্রোল ছিল না। এই কারণে ওনাকে আমি, এবং উনি নিজে একজন অবশ্যই নাস্তিক, এ বিষয়ে আমরা ভালোভাবে জানি। উনি অবশ্যই একজন নাস্তিক, এবং উনি একজন একই সাথে উনি একজন সমকামীদের অধিকার অ্যাক্টিভিস্টও বটে। উনি ওনার কিন্তু আমার কাছে কিন্তু অনেক কিছু ছিল দলিল পত্র, যেগুলো আমি প্রকাশ করি নাই, কারণ এগুলো প্রকাশ করলে দেশের মৌলবাদীরা ওনার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে, এটা আমার কাছে মনে হয়েছিল। এই জন্য আমি, আমাদের সাথে তসলিমা আপা চলে আসছে। তসলিমা আপা, আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাই। কেমন আছেন? এই তো ভালো, তোমরা সবাই ভালো? হ্যাঁ, ভালো আছি। জি আপা, আবারও আপনাকে অনেকদিন পর একই স্ক্রিনে দেখে কি যে ভালো লাগছে, এটা হঠাৎ করে হয়ে গেল। না, এই তো মাত্রই তো আসাদ আমাকে লিখলো তো। আমিও বিনা নোটিসে চলে এসেছি। আচ্ছা, নোটিশ আবার লাগে নাকি আমাদের? আমরা তো এক পরিবারের মতোই। এর নির্বাচন নিয়ে কথা হচ্ছে নাকি? না, আসিফ কি বলছে? নির্বাচন মানে অনেক কিছু নিয়ে কথা হচ্ছে, নির্বাচনটাই ফোকাস আমাদের। আমি কথা বলছিলাম এই যে ডক্টর ইউনুস সম্পর্কে। ডক্টর ইউনুস তো আমি তো খুব ভালোভাবে বুঝি যে উনি একজন নাস্তিক, উনি একজন সমকামী অধিকার পক্ষের মানুষ, এটাও আমি জানি। আমার কাছে অনেক ডকুমেন্ট ছিল যেগুলো আমি ভেবেছিলাম একসময় যে প্রকাশ করব ফেসবুকে, কিন্তু পরে ভাবলাম যে না, দরকার নাই। এমনিতেই সুদের কারবার করে দেখে মোল্লারা চিল্লাচিল্লি করে, এখন আবার সমকামীদের পক্ষে উনি কথা বলেছেন কোথায় কোথায়, সেটা যদি বের করি তখন আবার চিৎকার চেঁচামেচি করবে মোল্লারা, দরকার নেই। আসিফ ভাই, মোল্লারা তো তাকে নবীও বানাইছে, এটা স্বীকার করেন মানে। কিন্তু উনি ওনাকে আমার কাছে 3টা জিরোই বলে মনে হয়েছে। উনি যে জিনিসটা প্রচার করেন, উনি 3টা জিরো ছাড়া ওনার আর কোনো জীবনে আমার মনে হয় ওনার আর কোনো কৃতিত্ব নাই। ওই যে কিন্তু ওনার যে দুর্নীতিগুলা উনি করলেন এবার, যে ওনার যে ট্যাক্সের টাকা সেগুলা উনি মাফ করে নিলেন, এবং গ্রামীণ যে বিভিন্ন ধরনের দিলেন, সুযোগ সুবিধা দিলেন ওনার কোম্পানিগুলাকে, এবং ওনার যে পছন্দের মানুষজনদেরকে উপদেষ্টা করলেন।
ওনার যে এনজিওর যে কাছের লোকজন তাদেরকে উপদেষ্টা করলেন, মন্ত্রিত্ব দিলেন, প্রায় মন্ত্রিত্ব আর কি। এই জিনিসগুলা তো আরো তো আছে, আরো তো বলতে হয়। যেমন ধরেন আলী রিয়াজ কিন্তু একজন নাস্তিক। সে যে কাজগুলা করলো, যে সংস্কারের যে মানে সেকুলারিজম সে তুলে দিল। এখন ভাবা যায় না। দেখেন মানে সবসময় আমি দেখি যে এই জিনিসটা কেন হয় সবসময়, যে যেমন ধরেন পাকিস্তান আন্দোলনের যে পুরোধা ছিল জিন্নাহ, সে ছিলেন একজন নাস্তিক, শুকর খাইতেন, মদ খাইতেন। সে হইল গিয়ে পাকিস্তান আন্দোলনের সে হইল পুরোধা। এই জিনিসগুলা মানে, এবং এই যে পিনাকি ভট্টাচার্য, সে একজন নাস্তিক। সবসময় ফরহাদ মজহার, সে একজন নাস্তিক। মানে আমি দেখি যে নাস্তিকরা যে জায়গায় যায় সে জায়গায় একদম জাকায় বসে। যদি তারা একটু অসৎ হয় তাহলে তারা যেখানে যায় সেখানে জাকায় বসে, সেখানে তারা মানে পুরা পৃথিবী তোলপাড় করে ফেলতে পারে, তাই না? নিজের সুবিধের জন্য আর কি। এদের আসলে নৈতিকতা বলতে কিছু নেই। নাস্তিক হওয়া তো খুব সোজা। আল্লাহ নেই, ভগবান নেই, ঈশ্বর নেই, এইটা তো খুব এটা বুঝতে তো খুব খুব বুদ্ধিমান হতে হয় না, অল্প বুদ্ধি থাকলেও চলে। কিন্তু নৈতিকতা যদি না থাকে, সততা যদি না থাকে, তখন মানুষ ওই রকম সুবিধেবাদী হয়ে ওঠে এবং তারা মানুষের বিরুদ্ধে প্রতারণা করতে তাদের একটু অসুবিধে হয় না। আমি নির্বাচন নিয়ে ভাবছিলাম যে এই নির্বাচনটা আসলে কিন্তু জামাতি ইসলামীকে আমরা নেব কি নেব না, এইটার নির্বাচন। সেইখানে যে যতই তাদের লক্ষ লক্ষ লোক তাদের জমায়েতে আসুক, কিন্তু জনগণ শেষ অবধি দেখিয়েছে যে তারা জামাতি ইসলামীকে চায় না। এটা কিন্তু একটা খুব, আমি তো ভেবেছিলাম জামাতি ইসলামী জিতবে। এখন দেখলাম যে জনগণ বুঝিয়েছে তারা ধার্মিক হলেও, অনেক ক্ষেত্রে তারা ধর্মান্ধ হলেও, তারা জামাতি ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় না। জি, তসলিমাদি, আপাতত যে রেজাল্ট আসছে ওইখানে জামাতকে ভালোভাবে কোণঠাসার খবর পাওয়া যায়। যেমন সার্জিস, ছাগলচোর, পাটোয়ারি, অনেক এদের বিশেষণ বাদ দিলাম। আপনি যদি আমাদেরকে, আমি আপনার অ্যাকাউন্ট থেকেই দেখছিলাম রুমিন ফারহানা, তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যুক্ত হয়েছেন। আপনি যদি রাজনৈতিক এই বিষয়টা নিয়ে আপনার মতামত, বিএনপি আসলে কি হতে পারে, এটা আমাদেরকে একটু জানাতেন। আর একটু যদি কষ্ট করে আপনার স্ক্রিন, মাথার উপর অনেকটা স্পেস, এটা যদি একটু কমানো যেত তসলিমাদি। আপনি আমাদের মধ্যে চিরসুন্দরী, হ্যাঁ, এবং আমরা হ্যাঁ মানে এখনো মানে অবশ্যই তো সেটা একটু আরেকটু মানে একই ফ্রেমে থাকুক। আমরা চাই এই যে আমাদের চিন্তা ভাবনা, সেটা আমার প্রজন্মের, আসিফ ভাইয়ের, আপনার, এগুলোর সাক্ষী থাকুক মানুষ। আজকে এই মুহূর্তে আমাদের অনেক মানুষ দেখছেন, কত মানুষ দেখছেন, পরবর্তীতে দেখবেন, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না হলেও আচ্ছা আচ্ছা, যে মানুষ তো আসলে মুক্তি চায়। তসলিমাদি, মানে এখন যে অবস্থা রাজনৈতিক, আপনি যে চিন্তিত ছিলেন জামাত ক্ষমতায় না চলে আসে, এই চিন্তা আমার মনে হয় বাংলাদেশের প্রায় সকলেরই। তো আপনার মতামত একটু জানান, ওভারঅল এই ইলেকশন নিয়ে আপনার আশা প্রত্যাশা, যদি বিএনপি ক্ষমতায় আসে। আপনাকে তো বিএনপি বের করেছিল, আমাদেরকে তো মনে আছে। আমাদের তো আর কোনো অপশন, হ্যাঁ কি বললে? আপনাকে তো বিএনপি বের করেছিল বাংলাদেশ থেকে, আমাদের কিন্তু মনে আছে। হ্যাঁ, বিএনপি বের করেছিল, তারপরে আমি তো আমার মার অসুখের সময় ঢুকেছিলাম, তখন আবার হাসিনাও বের করেছে, তাই না? এখন কথা হচ্ছে হাসিনা আমাকে ঢুকতে দেয়নি, কিন্তু আমি কিন্তু চাই যে হাসিনা যদি দেশে ফিরতে চান, দেশে ফেরার অধিকার তার থাকা উচিত, এবং দেশে যেন উনি ফিরতে পারেন এবং আবার রাজনীতি করতে পারেন, নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। আমাকে বিএনপি বার করেছিল, কিন্তু আমি চাই যে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এবং জামাত ইসলামীর মতো একটা নিকৃষ্ট দলকে হারিয়ে যদি তারা সরকার গঠন করতে পারে, এবং আমি আশা করি যে তারা সুষ্ঠুভাবেই এই রাষ্ট্র পরিচালনা করবে। আমাদের দেখিয়েছেন তারেক জিয়া যে তিনি খুব নীতিবান মানুষ নন, সৎ লোক নন, তিনি তা প্রমাণ করেছিলেন দেশে থাকাকালীন। কিন্তু 17 বছরের নির্বাসন যদি তাকে একটু বদলায়, যদি তিনি ইউরোপের গণতন্ত্র থেকে কিছু শিখে থাকেন, ওখানে গণতন্ত্র, বাকস্বাধীনতা, নারীর অধিকার এবং মানবাধিকারকে যেভাবে মূল্য দেওয়া হয়, সেটা যদি উনি কিছুটা শিখে কিছুটা অ্যাপ্লাই করেন বাংলাদেশে, তাহলে বাংলাদেশের অনেক উন্নতি হবে। এবং আমি আশা করি তিনি সেকুলারিজমটা রাখবেন। এই যে যারা করে দিয়ে গেছে, সেকুলারিজম বাদ দিয়ে গেছে এই সংবিধান থেকে, যেন
যেন সেই সংবিধানের সেকুলারিজম ফেরত আনা হয়, এবং হাসিনা নিজে তার বাবার তৈরি ৭২-এর সংবিধানটা রেস্টোর করতে তিনি সাহস পাননি, যেন তারিক জিয়া সেটা ৭২-এর সংবিধানে ফিরে গিয়ে যেন দেখিয়ে দেন হাসিনা না পারলেও তিনি পারেন। কিসের স্বার্থে? এখানে শেখ মুজিবের ব্যাপার নেই, এখানে এটা হলো যে সেকুলারিজম রক্ষা করতে হলে আমাদের ৭২ সংবিধানে ফেরত যেতে হবে, রাষ্ট্রধর্ম বাতিল করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম যেটা জিয়া করে গেছেন তা সেটা বাতিল করতে হবে, এবং দেশে নারীর অধিকার রক্ষা করতে হবে। এই যে ধর্মীয় আইন আছে, পারিবারিক আইন যে ধর্মের ভিত্তিতে আছে, সেটাকে বাদ দিয়ে তিনি সমানাধিকারের ভিত্তিতে যেন ইউনিফর্ম সিভিল কোড আনেন, যেন মানবাধিকার রক্ষিত হয়, যেন মাইনরিটির অধিকার, যেটা হাসিনাকে বলা হতো যে হাসিনাই নাকি হিন্দুদের খুব বন্ধু, যেটা হাসিনার থাকাকালীন, আর হাসিনা যখন ক্ষমতায় তখন প্রচুর হিন্দুরা পারসিকিউটেড হয়েছেন এবং প্রচুর হিন্দুকে দেশ থেকে বেরিয়ে যেতে হয়েছে, যে জীবনের ঝুঁকি ছিল তাদের, প্রাণের ভয়ে। এখন কথা হচ্ছে যে যদি তারিক জিয়া যেটা বলেছেন, যেটা বলেছেন বাংলাদেশে ঢুকে এত বছর পর, যে তিনি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে, সব রকমের জেন্ডার, সব রকমের ধর্ম, সব রকমের কালচার মানুষের যারা আছেন দেশে সবার নিরাপত্তা তিনি রক্ষা করবেন, এবং সেটা যদি তিনি তার প্রমিস রাখেন, তাহলে তো দেশ খুব ভালো চমৎকার চলবে। তবে আমি চাই যে দেশ অর্থনৈতিক উন্নতি ঘটবে, এবং একই সঙ্গে সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য শিক্ষাও যেন, তিনি নিশ্চয়ই জানেন, তিনি শিখে এসেছেন সেটা ইউরোপ থেকে, সেটা যেন করেন, এবং যে গ্যাপ আছে ধনী এবং দরিদ্রে, সেটা যেন ঘুচিয়ে ফেলেন, এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে হবে, এটা নিজেদের অর্থনৈতিক স্বার্থে, পলিটিক্যাল স্বার্থে। আর এই যে পাকিস্তানের সঙ্গে যে দহরম মহরম চলছিল ইউনুসের, এবং ইউনুসের দালাল বাহিনী আর এই ঘাতক বাহিনী, রাজাকার বাহিনী বা দেশদ্রোহীদের নিয়ে যে ইউনুস যা চালাচ্ছিলেন, সেগুলো যেন বন্ধ হয়। কারণ আমরা দেশকে চাই না, যে দেশকে পাকিস্তানও বানাতে চাই না, আফগানিস্তান বানাতে চাই না, আমরা এটাকে সেকুলার রাষ্ট্র বানাতে চাই, এবং সবার জন্য নিরাপত্তার ব্যবস্থা যেন করতে হয়। এবং বাক স্বাধীনতা, যেটার জন্য আমরা সবাই ভুগছি, যেটা নেই বলে আমাদের আজকে দেশের বাইরে থাকতে হচ্ছে, কেউ যদি, যারা দেশের বাইরে আছে তারা যদি দেশে ফিরতে চায়, বাক স্বাধীনতার জন্য যারা ফিরতে পারছে না তারা যেন ফিরতে পারে, বাক স্বাধীনতা যেন থাকে দেশে। এবং আপনি কি মনে করেন যে এই মাদ্রাসাগুলোই জিহাদি উৎপাদন করেছে, এই মাদ্রাসাগুলোই ব্রিডিং গ্রাউন্ডস জিহাদিদের তৈরি করেছে, হাসিনা এগুলোর পেছনে প্রচুর সহযোগিতা করেছে যেন জিহাদিরা তৈরি হয়, এবং তিনি ভেবেছিলেন জিহাদিরাই তাকে ক্ষমতায় আজীবন রাখবে। সেটা সম্ভব হলো না। আসলে এটাতে কি লেসনটা আমরা পাই যে এই জিহাদিদের কখনো সাপোর্ট করতে হয় না, জিহাদিরা যে ক্রাইম করছে তার যেন পানিশমেন্ট ঠিকঠাক দেওয়া হয়, তা না হলে এই জিহাদিরাই একদিন, যে জিহাদিদের তুমি প্রমোট করছো, সেই জিহাদিরাই একদিন তোমাকে ডিস্ট্রয় করবে। এটা হাসিনার যে ঘটনা সেগুলোতেই প্রমাণিত হয়েছে। এখন এই মাদ্রাসা শিক্ষা এটা বন্ধ করতেই হবে, এটা দেশকে বাঁচানোর স্বার্থে বন্ধ করতে হবে। কারণ এই মাদ্রাসা থেকে যারা আসছে তারা কি করছে? তারা শুধু ধর্মান্ধ ও মূর্খ, অশিক্ষিত ছাড়া তো আর কিছু নয়। কিন্তু আমাদের দেশে দরকার শিক্ষিত মানুষ, যারা সায়েন্টিফিক টেম্পার, বিজ্ঞান মনস্ক মানুষ, যেটা খুবই জরুরি দেশকে বাঁচানোর জন্য, দেশকে উন্নত করার জন্য। দেশকে শুধু তো অর্থনৈতিক উন্নতি করলেই তো দেশ উন্নত হয় না, এখানে নারীর অধিকার, মানবাধিকার, একই সঙ্গে সেকুলার শিক্ষা এবং বিজ্ঞান মনস্কতা, এগুলোর খুবই প্রয়োজন। এগুলো যেন করা হয়, এবং এই মসজিদ মাদ্রাসা বানানো যেন বন্ধ হয়। প্রাইভেট মসজিদ, ব্যক্তিগতভাবেও যারা মসজিদ মাদ্রাসা বানাচ্ছে সেখানেও যেন বাধা দেওয়া হয়, যেন সব স্কুলগুলো, মাদ্রাসাগুলো সেকুলার স্কুল হয়। প্রচুর মসজিদ আছে, অনেক মসজিদকে মিউজিয়াম করার দরকার হয়ে পড়েছে, সেইগুলো যেন করা হয়, এবং দেশকে যেন সত্যিকার উন্নত দেশ হিসেবে গড়ে তোলা হয়। ব্রিজ করলাম, রাস্তা করলাম,
সঙ্গে যেন মানুষের নৈতিক চরিত্রের উন্নতি করা হয়, মানুষকে যেন সৎ এবং সাহসী করে গড়ে তোলা হয়, মানুষকে যেন ধর্মান্ধতা থেকে মুক্ত করা হয়, এইটাই ভাবি। আমি জানি না বিএনপির পক্ষে কতটুকু সম্ভব হবে, তবে শুরু যদি করেন উনি, তাহলে সেটা ভালোর দিকেই এগিয়ে যাবে। কিন্তু বিএনপি তো খুব সামান্য নারীদেরকে তাদের প্রাপ্য অধিকার দিল আর কি, ওই নমিনেশন তো খুবই, সবই তো বেটা চতুর্দিকে দেখি। পুরুষতান্ত্রিক সমাজ সবই হ্যাঁ, এখন কথা হচ্ছে যে তাদের আমি তো বলছি না যে তারা একেবারে খুব মহান একটি দল না, এই দলের ভুল ত্রুটি তো প্রচুর আছে। এই দল এই দেশদ্রোহীদের সঙ্গে, জামাতির সঙ্গে, রাজাকারদের সঙ্গে তো আঁতাত করেছে অনেক। এইবার যদি আমাদের তো গত 1.5 বছরে তো অনেক শিক্ষা হলো, এই মানুষ তো এইসব থেকে অনেক শিক্ষা নেয়। এখন যদি বিএনপির মধ্যে কিছু ভালো লোক আছে, যেমন ফজলুর রহমান, এমন আরো কিছু ভালো মানুষ আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের, যারা স্বাধীনতার পক্ষের এবং নারীর অধিকারের পক্ষের, বাক স্বাধীনতার পক্ষের, তাদেরকে সরব হতে হবে। এবং আমি আশা করছি যে এক্ষুনি তো রাতারাতি তো আমরা একটা সেকুলার রাষ্ট্র পেয়ে যাব না, তবে একটা শুরু হবে, একটা ভালোর দিকে যাত্রা শুরু হবে। এবং আমি মনে করি না যে আওয়ামী লীগের নিষিদ্ধ থাকা উচিত। এই একটা গণতান্ত্রিক সরকার এসে যেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে ফেলে এবং আওয়ামী লীগ যেন তারা রাজনীতি করার অধিকার পায় এবং পরবর্তী নির্বাচনে যেন পার্টিসিপেট করার অধিকার পায়। কারণ জামাতে ইসলামী ছাড়া, ধর্মভিত্তিক রাজনৈতিক দল ছাড়া আমি মনে করি না অন্য কোনো দলকে নিষিদ্ধ করা উচিত। একমাত্র যদি সেকুলার দেশ হয়, সেকুলার রাষ্ট্র হয়, এবং যেটা খুবই জরুরি বাংলাদেশের জন্য, সেখানে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু মানে নীতি অনুযায়ী জামাতে ইসলাম যদি নিষিদ্ধ হয় সেটা ঠিক আছে। এবং সমস্ত ধর্মভিত্তিক আইন যেগুলো আছে, ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মভিত্তিক রাষ্ট্র, সবকিছুকেই বদলাতে হবে। তো ধর্মভিত্তিক কিছু থাকা উচিত নয়, একেবারেই নয়। জি, অনেক ধন্যবাদ তসলিমা দি, আপনাদের সাথে একটু থাকেন। আমি আসিফ ভাইয়ের কাছে ফিরছি। রায়হান জুয়েল ভাইয়ের কথা বলতে যাচ্ছিলাম যে রায়হান জুয়েল ভাইকে অনেক কষ্টে হারাই পাই আবার আছেন। জুয়েল ভাই একটু থাকেন। আসিফ ভাই, এখন মানে সর্বশেষ আমি একটু খবর রাখছিলাম নির্বাচনে, এটাই দর্শকদের উদ্দেশ্য বলে নেই আসাদ ভাই, আসলে প্রবলেমটা কি, আমি নতুন বাসা চেঞ্জ করেছি, অনেক দিন ধরে আমি লাইভে নাই, দর্শকরা এটা খেয়াল করছে, আমাকে বারবার মেসেজ দিচ্ছে। তো আমি আজকে কিন্তু একেবারে অপ্রস্তুত অবস্থায়, এবং শুধু মানে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ঐতিহাসিক একটা মোমেন্ট, ধরেন এই ছবিটার জন্যই আমি যুক্ত হয়েছি। আমার কাজ শেষ, আমি চলে যেতে পারি। না, আচ্ছা, তুমি বাড়ি বদল করেছো, যাবো তো তোমার আসিফের। আমি তো ওই আসাদের ওখানে গিয়ে ঘুরে আসবো, তোমার বাড়ি যাব লন্ডনে, ওর বাড়ি যাব জার্মানিতে। জি আপা, আসেন, আমি সব রেডি করে নিচ্ছি, নতুন বাসা। কবে মরে যাই এই জন্য তোমাদের সঙ্গে দেখা। এবং আমরা শীঘ্রই একসাথে বসে একটা সেমিনার করব নিশ্চয়ই। আমরা এরকম না, একসাথে বসে একটা লাইভ করব, ইউরোপে আমরা একসাথে একটা করব। তাহলে এটা ইউরোপেই হোক। হ্যাঁ, ইউরোপেই হোক। ইউরোপে সবচেয়ে বেশি নাস্তিকরা ইউরোপে থাকে। আমি একটা জিনিস বলতে যাচ্ছিলাম যে এইটা কিন্তু এই যে বিএনপি যে যদি এখন ক্ষমতায় আসে, এখন আমি ফুল আপডেট জানি না, কিন্তু মনে হচ্ছে বিএনপি আসছে, তাদের কিন্তু একটা গণতান্ত্রিক ব্যাকিং আছে এখন। মানে যে কোনো ডিসিশন মেকিং তারা কিন্তু এখন করতে পারে, তাদের একটা বিপুল জনসমর্থন আছে। এখন কিন্তু আর কেউ বলতে পারবে না যে তোমরা এই ডিসিশনটা কিভাবে নিচ্ছ, এটা এখন তারা অনেক ডিসিশন তারা নিতে পারবে, এবং যেই ডিসিশন গুলা তাদের নিতে হবে সেই ডিসিশন গুলা খুবই স্ট্রংলি নিতে হবে। এখন তারেক রহমানকে খুবই স্ট্রংলি বলতে হবে যে কয়েকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যদি প্রথমেই যদি সে খুব ক্লিয়ারলি বলে দেয়, যেমন ধরেন নারী ইস্যুতে যে জিনিসটা, সেটা হচ্ছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট। তারেক রহমানের যে ওয়াইফ আছেন, উনি একজন খুবই শিক্ষিত একজন মানুষ, ওনার যে কন্যা আছেন উনিও একজন শিক্ষিত মানুষ। ওনারা নিশ্চয়ই এই জায়গায় একটা সেফগার্ড হিসেবে থাকবেন যে নারী বিরোধী যে আইনগুলো আছে
বা যেমন ধরেন আমাদের দেশে এখন যে তালাকের যে আইনগুলো আছে, যে 4 বিয়ের যে আইনগুলো আছে, বা বিয়ে বিয়ে মাল্টিপল বিয়ে করার যে আইনগুলো আছে, মানে এই পারিবারিক আইন, ধর্মভিত্তিক পারিবারিক আইনগুলা, এই আইনগুলার বিরুদ্ধে একদম খুবই স্ট্রিক্টলি কিন্তু এখন অবস্থান নিতে পারে তারেক রহমান। 2 নম্বর বিষয় হচ্ছে যে তারেক রহমান এখন যেটা বলতে পারে যে বাঙালি, পাহাড়ি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক কি নাস্তিক, প্রত্যেক নাগরিকের অধিকার আছে বাংলাদেশে বসবাসের, এবং একই সাথে অধিকার আছে যাদের যৌন রুচি ভিন্ন, যারা সমকামী, তাদেরও এই বাংলাদেশে তাদেরও নাগরিক সুযোগ সুবিধা তারাও পাবে, তাদেরও ঠিক একই অধিকার আছে যেটা অন্যদের আছে। এই কথাগুলা কিন্তু এখন বলার সময় আসছে। ইউনূস সরকারের কিন্তু কোনো রাজনৈতিক ব্যাকিং ছিল না, সে কিন্তু একদম ভেসে আসছে, হ্যাঁ, পানির জলে ভেসে আসে একজন মানুষ। সে চাইলেও আসলে কোনো কিছু সে বলা তার পক্ষে সম্ভব ছিল না, কারণ সে একটা কিছু বললেই তার চেয়ারের যে পায়াটা সেটা নড়ে যেত, কারণ তার একটা চেয়ারের একটা পায়ে ধরে রাখছে জামাত ইসলামী, আরেকটা পায়ে ধরে রাখছে ওই যে এনসিপি। এখন যদি সে একটা কথা মুখ ফসকে বলেও ফেলতো তাহলে দেখা যেত তার চেয়ারটা ভেঙে গেছে। কিন্তু তারেক রহমানের চেয়ার কিন্তু এখন অত্যন্ত শক্তিশালী, কারণ একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে তার দল যেহেতু ক্ষমতায় আসতেছে, তার এখন এই কথাগুলা বলার স্কোপ আসছে, এবং এই স্কোপটাকে যদি তারেক রহমান কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশের ইতিহাসে যে বড় বড় নেতাদের কথা স্মরণ করা হয় তাদের কাতারে কিন্তু তার চলে যাওয়ার স্কোপটা তৈরি হয়েছে। সে কিন্তু যেতে পারে যদি চায়, যদি সে এই ডিসিশন গুলা নেয়, খুবই স্ট্রিক্ট, খুবই স্ট্রং ডিসিশন গুলা যদি নেয়, তাহলে কিন্তু সে বাংলাদেশের জাতীয় নেতাতে পরিণত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। কিন্তু আমি খুব আশাবাদী না, কিন্তু আমি জাস্ট সম্ভাবনাটার কথা বলছি যে যদি এই কথাগুলো সে স্ট্রংলি বলতে পারে তাহলে আপনি দেখবেন যে এমনকি বিদেশেও যারা থাকেন তারাও কিন্তু বুঝতে পারবেন যে বাংলাদেশ এখন একটা সঠিক দিক নির্দেশনার দিকে যাচ্ছে, সঠিক দিকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাই একটা জিনিস, যখন উনি তারেক জিয়া এলেন, ওই প্রথম ভাষণটা দিলেন, সেখানে কিন্তু বলেছেন নবী করিমের ন্যায়পরায়ণতা কি অবলম্বনে তিনি দেশ চালাবেন, দেশ পরিচালনা করবেন। ওটা শুনেই তো আমার মানে হতাশায় আমি নিমজ্জিত হলাম যে কি, তাহলে কি উনি সেই মদিনা সনদ, আরেকটা মদিনা সনদের কথা ঘোষণা দিলেন, তাহলে কি তিনি ওই ধর্মকেই ব্যবহার করবেন আর সবার মতো পদাঙ্ক অনুসরণ করবেন সেই সবার যারা আগে যারা ধর্মকে ব্যবহার করে দেশকে নষ্ট করে গেছেন? এখন তিনি যদি ওইটা তাকে যদি কেউ কুবুদ্ধি দিয়ে থাকে যে এটা বলতে হবে তোমার জনপ্রিয় হওয়ার জন্য, এখন তো আর সেই ভয়টা নেই। এখন তিনি যদি জিতে যান এবং সরকার গঠন করেন, তখন তো আর নবী করিমের নাম যেন তিনি মুখে না নেন, মদিনা সনদের নাম যেন মুখে না নেন, এই যে এই ধর্ম দিয়ে যেন টিকে থাকার চেষ্টা অন্যদের মতো না করেন, এটাই চাইবো। যে দেবতা যে ফুলে তুষ্ট, ব্যাপারটা এরকম না। আমি তো অনেক ইলেক্টেড, অলরেডি এখন ইলেক্টেড হয়ে গেছেন এরকম কয়েকজনকে চিনি, ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে, তারা কিন্তু নাস্তিক। এবং ব্যক্তিগত, আপনি জানেন, আমি আর নাম নিচ্ছি না কার কথা, তিনি কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন, কিন্তু মঞ্চে তো তিনি, তারা তো মঞ্চে বলেনি, মানে তাদের ভোটারদের। বাংলাদেশের জাতীয় একটা সমস্যা, মানে কেউ সরাসরি ইসলামকে দায়ী করে না। ইভেন এই যে আপনি একটু আগে মনীষার কথা বললেন, আসিফ ভাই যার ব্যাপারে খুব উচ্ছ্বসিত, কিন্তু তাকেও খেয়াল করেন কিছুদিন আগে স্টেজে উঠতে দেওয়া হয়নি, সে নারী বলে, এই যে হাত পাখা মার্কা চর্ম নাই যার, তো সেই চর্ম নাই, তাকে উঠতে দেয়নি স্টেজে। কিন্তু মনীষার স্টেটমেন্ট খেয়াল করেন, সে কিন্তু বলেনি যে ইসলামে এই ধরনের বিধি নিষেধ আছে, এটা খুবই খারাপ। সে এটা পুরো দোষটা চরমোনাইয়ের উপর দিয়ে দিয়েছে, মানে এটা যেন তার পার্সোনাল ফল্ট। চরমোনাই তো ইসলামের বাইরে কিছু বলেনি, ইসলামে তো নারী নেতৃত্ব হারাম, সে কেন একজন নারী নেত্রীকে ইনভাইট করবে তার স্টেজে? এই কথাগুলো স্পষ্টভাবে বলার মতো কোনো লোক নাই কেন? নিজে হিন্দু, তার উপর যদি সে ইসলামের বিরুদ্ধে বলে, ও হয়তো আর দাঁড়াতেই পারবে না ওখানে তাকে মানে কেটে ফেলে দেবে না। এখন ওটাকে অনেকটা প্রাণ বাঁচানোর জন্যই সে ইসলামকে দোষ দিয়ে কথা বলেনি। কিন্তু যাদের সুযোগ আছে, এই যে যেমন রুমিন ফারহানা,
আমি তাকে অভিনন্দন জানালাম যে তিনি বিএনপি তাকে দেয়নি, নমিনেশন দেয়নি, তিনি স্বতন্ত্রে গিয়ে এইরকম ভাবে জিতে এসেছেন, তাকে অভিনন্দন জানালাম। কিন্তু প্রশ্ন করলাম, তুমি ঘোমটা পড়ছো কেন? এই যে এখন যদি ঘোমটা পড়া শুরু হয়, তার মানে এই ঘোমটা তাকে আরো তলানিতে নিতে থাকবে। এরপর তাকে হিজাব পড়তে হবে, এরপর তাকে বোরখা পড়তে হবে, নিকাব পড়তে হবে। এইগুলো দরকারটা কি? আমার একটা জিনিস এই ইউনূস সরকারের মধ্যে ভালো লেগেছিল, সেটা হচ্ছে কতজন নারী ছিল তারা কিন্তু কোনো ঘোমটাও পড়েনি, হিজাবও পড়েনি। হ্যাঁ, কিন্তু আমার কাছে যে, আমি একটা কথা বলি, আমার কাছে যেটা মনে হয় যে তারেক রহমান যদি এটা বলে যে আমরা নবীর আদর্শে বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশে আস্তিক নাস্তিক সবাই থাকবে, সমকামীরাও থাকবে, স্ট্রেটরাও থাকবে, এই কথা যদি বলে তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম নাই। সে যদি নবীর আদর্শে দেশ গড়ে যদি প্রত্যেক নাগরিকের সমান অধিকারের কথা বলে, সে যদি বিসমিল্লাহ বলে যদি বলে যে সমকামীরাও বাংলাদেশের সমান নাগরিক, তাহলে কিন্তু ওই বিসমিল্লাহতে আমার কিন্তু কোনো প্রবলেম হবে না। আমার কাছে যেটা ইম্পর্টেন্ট হবে, আদর্শ এইটা, সেটা তো আমরাও বুঝি, মোল্লারাও বুঝবে যে নবীর আদর্শ তো আসলে এটা না। কিন্তু সে যদি বিসমিল্লাহ বলে এই কথাটা বলে, তাহলে কিন্তু এই জিনিসটা প্রতিষ্ঠিত হবে যে তাদেরও অধিকার থাকার কথা, নাগরিক অধিকার গুলা থাকার কথা। আমার কিন্তু এইটাতে আর কোনো প্রবলেম আমি দেখবো না। আসিফ ভাই, এখানে আমার একটা প্রবলেম আছে। বিএনপি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে ধর্মীয় মানে ধর্মীয় রাজনীতির খুব আশেপাশে রেখে, জামাতকে পাশে রেখে। সুতরাং যদি আমি তারেক জিয়ার বাবার কথা বলি, জিয়া কিন্তু প্রচন্ড ভাবে ধর্মভীরু ছিল এবং সে অনেকগুলো ওলাম আলেমার সাথে আলোচনা করে দেশ চালাইতো, নীতি নির্ধারণ করত। এবং বিবর্তন তো হয়। দেখো, আওয়ামী লীগ একটা সময় আওয়ামী মুসলিম লীগ ছিল। এই যে গ্রেট ক্যালকাটা কিলিং এ সরোয়ার্দির সঙ্গে এই শেখ মুজিবুর কিন্তু হিন্দু খুন করেছে। তারপরে তো সে তো সেকুলারিজমের পক্ষে বলেছে, সে তো বাঙালি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এক জাতি, এটা বলেছে। আমি বলছি কি যে বিবর্তন হয়। এখন বিএনপির যদি বিবর্তনটা হয়, সেটাই আমরা যেখান থেকে শুরু হয়েছিল তাকে যে সারা জীবন ওখানেই থাকতে হবে তা তো নয়। এখন ইয়েও তো পাল্টাচ্ছে, নেতাও তো পাল্টাচ্ছে। প্রথমে তার বাবা ছিল, তারপরে মা, তারপরে এখন। আসলে আমি এই ডাইনেস্টি পলিটিক্সটা বন্ধ হোক এটা চাই। নতুন পলিটিশিয়ান আসুক, ইয়াং পলিটিশিয়ান আসুক, নতুন সম্ভাবনা নিয়ে আসুক, সেটা চাই। জুয়েল, তুমি যেটা বলছো সেটা হচ্ছে কি যে হয়তো তারিখ যে চেঞ্জ হবে, এটাই। হ্যাঁ, প্রথমেই তাকে কিন্তু জুয়েল ভাই একটু থাকে, প্রশ্ন থাকে, বাবার আসন। এখন জিয়াউর রহমান তো তিনি তো মদও খেতেন, আবার ধরেন বিভিন্ন কু করেছেন। তারেক জিয়া, খালেদা জিয়া তো মদ খেয়ে গিয়ে মরে গেলেন, মানে এটা অসুবিধা না। আমি কিন্তু এটা মনে করি না যে জিয়াউর রহমান যে খুব ধর্মপরায়ণ, খুব মুসলমান, পাক্কা মুসলমান ছিলেন, এটা আমার কাছে কখনোই মনে হয় নাই। এটা হচ্ছে ওই যে পাকিস্তান আর্মি থেকে তো উনি আসছেন। পাকিস্তান আর্মিতে আপনি আইয়ুব খানকে দেখেন, আইয়ুব খান বাংলাদেশে যে আইনগুলা করছে, হ্যাঁ, আপনি মুসলিম আইনগুলা দেখেন, আইয়ুব খানের আইনগুলা দেখেন, মোটেও না, কোনোভাবেই সে মুসলমান না, মুসলমানের কোনো প্রশ্নই ওঠে না আইয়ুব খানের। এবং যে পাকিস্তানের যে কয়টা সামরিক শাসক, তাদের জীবন দেখলে দেখবেন যে তারা ক্যান্টনমেন্টে যে পার্টিগুলা হইতো, সেই পার্টিগুলাতে মদের বন্যা বয়ে যেত। এরা মুসলমান, এটা কেউ বললে আমি হাসবো, শুধু জাস্ট হাসবো। এরা কোনোভাবেই ইসলামের প্রতি তারা কোনো না। এদের নীতি আদর্শ গড়ে উঠছে ওই যে মোহাম্মদ আলী জিন্নাহর যে চরিত্র, সেই চরিত্রের উপর ভিত্তি করে এদের প্রত্যেকের যে জীবনযাপন, এদের যে চলাফেরা। আমি দেখেছি যে মানে বাংলাদেশ সেনাবাহিনীর যে পার্টিগুলা হয়, সেখানে তাদের যে ওয়াইফরা আসে, ওয়াইফদের হাতে মদের বোতল, তাদের স্বামীদের হাতে মদের বোতল। তারা আবার যখন বিদেশে যায়, বিদেশে গিয়ে পর্ক খাচ্ছে। আমার এইগুলো চোখের সামনে দেখা। আমি মনে করি না যে জিয়াউর রহমান বা এই টাইপের যারা ছিলেন, তারা যে খুব সাচ্চা মুসলমান ছিলেন তা না। তারা ক্ষমতা লোভী ছিলেন, এটা ঠিক। ক্ষমতার জন্য যে জিনিসগুলো করা দরকার। এবং জিয়াউর রহমানের যে প্রথম সরকার, সেই সরকারের সময় কিন্তু তার ইমিডিয়েট আগে, একটু আগে বলছিলাম, আবুল ফজল
কে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা করা হয়েছিল 1977 সালে। এরপরেই যখন জিয়াউর রহমান আসলেন, জিয়াউর রহমানের সময় শিক্ষা উপদেষ্টা ছিলেন অধ্যক্ষ সাইদুর রহমান, শফিক রেহমানের বাবা। তিনি কিন্তু ছিলেন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নাস্তিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুক্ত চিন্তক। এবং যে আবুল ফজলের যে নাম বললাম, সেই আবুল ফজলরা কিন্তু শিক্ষা আন্দোলন করেছিল এক সময়। যে শিক্ষা আন্দোলনটা ছিল বাঙালি মুসলমানের বুদ্ধির মুক্তির আন্দোলন, সেটা ছিল বাঙালি মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলনগুলোর ভিতরে একটা ছিল সেটা। তাহলে খুব যে একদম মানে আপনি যে একদম বাইনারি এসে চলে যাবেন, সাদা কালোতে চলে যাবেন, জিয়াউর রহমান খুব মুসলমান ছিল, এটাতে যাওয়া যায় না। আচ্ছা, আপনার তুমি মাঝখানে যে যেটা একটা কথা বললো না, তুমি যেটা একটা কথা বললে ওটা খুব ইম্পর্টেন্ট। দেখো 1961-এ এই মুসলিম আইনটা মডিফিকেশন হয়, সেটা পাকিস্তান আমলে। এই যে বাংলাদেশকে আমরা সেকুলার বাংলাদেশ বলি, এই বাংলাদেশের এত দীর্ঘ সময়ে কিন্তু 61-এর পর মুসলিম আইনের কিন্তু কোনো রকমের বিবর্তন হয়নি, কোনো রকমের মডিফিকেশন করা হয়নি, করা হয়েছিল পাকিস্তান আমলে। ওটা নিয়েই আমরা চলছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে সেকুলার ইন্ডিয়াতেও কিন্তু এই মডিফিকেশনটা হয়নি। এখানে বাংলাদেশে বা পাকিস্তান টাইমে 61-এ যেটা করা হয়েছে সেটা হচ্ছে ইসলাম বলেছে, কোরআন বলেছে তুমি যদি তালাক 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 বলো তাহলেই তালাক হয়ে যাবে। এমনকি তুমি যদি উচ্চারণও না করো, তুমি যদি ভেতরে ভেতরে বলো তাহলেও তালাক হয়ে যাবে। সেইখানে আইনটাকে করা হয়েছে যে তুমি শুধু তালাক 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 বলে তালাক হবে না, তোমার প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে, হ্যাঁ, এইগুলো। আর তোমার তোমার যে বিয়ে, আবার যদি বিয়ে করতে চাও, সেকেন্ড বিয়ে, থার্ড বিয়ে, হ্যাঁ করতে পারো, তবে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। এটা এমন কোনো বড় চেঞ্জ নয়। আসলে আমরা চেয়েছিলাম সমানাধিকারের ভিত্তিতে যেন এই পারিবারিক আইনটা হয় এবং ইউনিফর্ম সিভিল কোড সব 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 ধর্মের মানুষের জন্য যেন একই আইন থাকে, মানে ওয়ান ল ওয়ান কান্ট্রি। কিন্তু সেটা হয়নি, কিন্তু সামান্য একটু পরিবর্তন হয়েছিল 61-এ। কারণ ইসলামে সামান্য রকম ইসলামিক আইনে যেটা আল্লাহ বলেছে সেটার সামান্য পরিবর্তনও তো প্রায় অসম্ভব ইসলামিক দেশগুলোতে, তাই না? এমনকি এই যে সেকুলার ইন্ডিয়াতে সেখানেও অসম্ভব। মোদি শুধু করেছেন যে তালাক 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 বললে তালাক হবে না। ওরে বাপরে, সে বিরাট ঝড় বয়ে গেছে ওখানে। মানে যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সেখানেও মানে মুসলমানরা সেটা মানবে না, হ্যাঁ, সেটা নিয়ে কত ঝড় তুফান হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে সেটা কিন্তু পাকিস্তান আমলে মুসলমানরাই সেটা মডিফাই করেছিল আইনটা। সেটাই বলি যে এটা কিন্তু খুব ডিফিকাল্ট জব মডিফিকেশন করা ইসলামী আইনের। সেখানে আরো বড় ডিফিকাল্ট জব হচ্ছে একেবারেই এই আইনগুলো না রেখে সমানাধিকারের ভিত্তিতে নারী পুরুষের অধিকার সমান, নারী পুরুষ বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি সমান ভাগে ভাগ পাবে, ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ হবে। আর পলিগেমি বন্ধ, মানে একটাই বিয়ে পুরুষ বা নারী করতে পারবে, এখানে 4 বিয়ের অধিকার থাকবে না। তারপরে চাইল্ড কাস্টডি হবে শুধু বাবার না, এটা সমান ভাগে সমান বাবা মার সমান অধিকার থাকবে। এটা করা মানে হচ্ছে সমানাধিকারের ভিত্তিতে পারিবারিক আইন তৈরি করা। সেইটা মুসলিম কান্ট্রিতে এটা খুব ডিফিকাল্ট একটা, শুধু মুসলিম কান্ট্রিতে কেন, এই যে মুসলিম গোষ্ঠী আছে ইন্ডিয়াতে, হ্যাঁ, তাদের জন্য এটা করা ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। কিন্তু এটা কিন্তু করতে হবে, করে দেখিয়ে দিতে হবে, এটা করে দেখিয়ে দিতে হবে। আমি জানি না তারিক জিয়া কতটুকু পারবেন, তবে আশা করছি কিছুটা তো করার চেষ্টা ওরা করবে। তসলিমা নাসরিন, এখন যে সময়টা চলছে এটা হচ্ছে ফেব্রুয়ারি। আপনার কাছে একটু পরে জানতে চাইবো যে বইমেলা প্রসঙ্গে আসিফ ভাইয়ের কাছে একই প্রশ্ন একটু জানিয়ে রাখি। দর্শকদের বলেছিলাম যে আমরা ইউরোপের কোনো একটা দেশে কোনো একটা জায়গায় সেমিনার করবো, এটা নিয়ে অনেকে উদ্বিগ্ন, বলছেন আগে থেকে বলার দরকার নেই। তাদেরকে বলি, প্রিয় দর্শক, আপনার উদ্বেগের জন্য ধন্যবাদ, কিন্তু ওই দিন শেষ। আমরা অবশ্যই জানান দিয়েই, এবং আমাদের আরও অনেক সমমনা বন্ধুরা একত্রিত হয়ে, এবং আপনারাও থাকবেন, এবং ওই আসলেই সময়টা আমরা পার করে ফেলেছি, আমরা বলতে পারি অর্জন করেছি।
এখন বাংলাদেশে নাস্তিকতা বা এই যে আমরা ধর্ম, আমরা তো মুনাফিক না, বরং যারা নাস্তিকদের মধ্যে মুনাফিক তারা এখন আল্লাহ আল্লাহ করে, দেখেন পিনাকি বা অন্যান্য আরো অনেকের নাম জানি, তো তারা তাদের কেবলা বদলাতে বাধ্য হয়েছে বা বদলেছে তাদের স্বার্থের জন্য, আমরা ভেতরে যা বাইরেও তা। সুতরাং বাংলাদেশে অনেক ক্ষেত্রে এখন একটু কমলেও ফ্যানাটিক আছে, কিন্তু তাদের দৌড় বাংলাদেশ পর্যন্ত। তারা ভারতেও যদি আমরা সেমিনার করি, তাদের কারোরই ক্ষমতা নেই ওখানে এসে একটা ঢিল মারবে। তো এই জিনিসটা একটু পরিষ্কার করলাম। আসিফ ভাই, আপনার কাছে জানতে চাই, এখন ফেব্রুয়ারি মাস চলছে, প্রাণের মেলা, আমাদের বইমেলা হয় নাই, এর আগের বছরও যাওয়া অবস্থা। এর ডাস্টবিন তো দেখলেনি, উদ্বোধনী করেছিল বইমেলা ডাস্টবিন দিয়ে আর কি। তো এই বিষয়টা আপনি কি দেখেন, সামনে কি বইমেলায় আবার সেই প্রাণ ফিরে আসবে, মানুষ লেখালেখির ব্যাপারে আরো বেশি উৎসাহিত হবে, বই পড়বে? এখন যেরকম বই পড়েই না মানুষ। আসিফ ভাই, আপনি এটা কিভাবে দেখছেন? আসাদ ভাই, আসিফ ভাই, আপনি উত্তরটা দিবেন, বই মেলায় আসছি, কিন্তু একটু আগে আপনি যে কথাটা বললেন সেটার প্রেক্ষিতে একটা কথা বলতে হবে, যে বাংলাদেশে এখন এই যে তারেক জিয়া নাম নিল মুক্তমনাদের কিংবা নাস্তিকদের, সোজা কথা সংশয়বাদীদের, এতে কিন্তু তাদের ভোট কমবে না, এই কথাটা প্রমাণ করতে হবে। কারণ বাংলাদেশে এখন নাস্তিক কম নাই। আমরা যে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছি, তাতে ভিতরে ভিতরে এই যে অবিশ্বাসীদের সংখ্যা কিন্তু প্রচুর ভাবে বেড়ে গেছে। সেটা সঠিক কোনো পরিসংখ্যান নাই, কিন্তু এটা এই যারা ইলেকশনে আছে, তারেক জিয়ার মতো লোক, তারাই প্রমাণ করতে পারবে যে এটা বলার পরেও কিন্তু আমার ভোট কমে নাই। সুতরাং এটাই প্রমাণ করবে যে বাংলাদেশে অসংখ্য নাস্তিক এখন আছে। সুতরাং এই ভয়টা আমাদের কাটিয়ে উঠতে হবে। নিজেকে নাস্তিকতা প্রকাশ করতে যে ভয়টা আছে, সেখান থেকে ধীরে ধীরে মানুষ কাটিয়ে উঠবে, এবং রাজনীতিবিদরাও এই ভয়ে আর থাকবে না যে আমাদের স্টেজে অন্তত ধর্মের কথা বলতে হবে, আমরা তলে তলে যাই হই। সেই জায়গাটা থেকে আমার মনে হয় ধীরে ধীরে বেড়ে আসবে, যখন জনসংখ্যা বেড়ে আসবে। রাহানজুল ভাই, ওই টুকটাক চোর ছাচোর ছাড়া বাংলাদেশ সরকারের আমলা যারা আছে তাদের বেশিরভাগই নাস্তিক। আমাদের সাথে যোগাযোগ করেন, এই যে নীতি নির্ধারক, ইনফ্যাক্ট ইউনুসের ক্যাবিনেটের উপরে বিরক্ত বলে তাদের অনেকের সাথে আগে বন্ধুত্ব ছিল, এগুলোর ছাঁটাই করেছি, তারা অসৎ বলে, বা পিনাকি টাইপের এই টাইপের ব্লকের সাথে সম্পর্ক রাখা যায় না। কিন্তু আসলেই বাংলাদেশে আমরা মেইন স্ট্রিম, আমাদের আগে কোণঠাসা করার জন্য আসিফ ভাই আমাদের কোনো কিছু মেইন স্ট্রিম মিডিয়া বলে না, তো আমাদের দরকার আছে নাকি? মানে বিজ্ঞান তো এইভাবেই সবার জন্য, যার যোগ্যতা সে যোগ্যতা বলে এগিয়ে আসবে। আসিফ ভাই, ওই বইমেলা থেকে শুরু করে আমাদের এই যে বাংলাদেশের রাজনীতি বা সামাজিক অবস্থান, আমাদের যে ভূমিকা, সেগুলো যদি একটু বলতেন। তারপরে তসলিমা আপনার কাছে একই প্রশ্ন থাকবে। মানে বাংলাদেশের নাস্তিক তো অনেক আগে থেকেই আছে আসলে, হ্যাঁ, সেই মুক্তিযুদ্ধের পর থেকেই বড় বড় পজিশনেই নাস্তিকরা আসলে বড় বড় জায়গাতেই আছে। কিন্তু কেন যেন কেউ কখনো এই জিনিসটা নিয়ে কথা বলতে সাহস পাইতো না, বা এটা নিয়ে কথা বলা যাবে না, বা এটা প্রকাশ করা যাবে না। এখন এই শব্দটা উঠতেছে, রাষ্ট্রপ্রধানদের মুখ থেকে ওই শব্দটা বের হচ্ছে, সংশয়বাদী, তারপরে হচ্ছে ধর্মে অবিশ্বাসী, এই শব্দগুলা বারবার বারবার যত আমরা তাদের মুখ থেকে বের করতে পারবো, তাদের তত আমাদের যে আমরা যে আছি সেটার যে একটা স্বীকৃতি আসলে আমাদের দরকার আছে। এই স্বীকৃতিটা যখন তাদের মুখ থেকে বারবার বারবার আমরা বের করতে পারবো, তত আমাদের জন্য ভালো। এটা একটা পজিটিভ জিনিস যে এটা এখন বের হচ্ছে, অনেকবার বের হচ্ছে। নাস্তিকরাও যে, ধর্মে অবিশ্বাসীরাও যে আমাদের সমাজের, আমাদের নাগরিকদের একটা অংশ, এই জিনিসটা স্বীকৃতি দেয়া এখন অল্প সময়ের ব্যাপার। এখন কিছুদিনের মধ্যেই এই জিনিসটা যেহেতু মুখ থেকে বের করতে পারছি আমরা, এখন আইন কানুন বিচার ব্যবস্থাতে সেগুলো আস্তে আস্তে আসা শুরু করবে। আর যেটা বললেন যে বইমেলার কথা, বইমেলার জিনিসটা তো একদম মানে খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে শেখ হাসিনার আমলে বইমেলা জিনিসটাকে একদম ধ্বংস করে ফেলা হয়েছে। একদম বাংলাদেশ, আমি যে শেষ যখন বইমেলায় গিয়েছিলাম সেই সময় আমি দেখেছি যে অর্ধেকটা ইসলামিক কিতাব মেলায় পরিণত হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ইসলামিক কিতাব মেলা, মানে প্রায় 60% হচ্ছে ইসলামিক বইপত্র। ইসলামিক বইপত্র যে রাখা যাবে না সেটা তো বলতেছি না, কিন্তু পরে আমরা কি দেখলাম, পরে দেখলাম যে মুক্তমনাদের বইগুলা সরায় ফেলা হচ্ছে এবং মুক্তমনাদের মানে মেরে ফেলা হচ্ছে, তাদের বইগুলা সেখান থেকে সরকারি নির্দেশে, এমনকি ওসিরা এসে চেক করতেছে প্রত্যেকটা মেলাতে গিয়ে, মেলার স্টলে স্টলে গিয়ে গিয়ে চেক করতেছে যে তোমাদের এখানে এমন কোন বই, যেমন যেন এটা একটা জিহাদি বই, আমাদের মুক্তচিন্তার বইগুলা যেন জিহাদি বই, যে উল্টা পাল্টা দেখতেছে এটার ভিতরে কি লেখা আছে, এবং মানে ইসেদের কাছে জিজ্ঞেস করতেছিল
যে এটার ভিতরে আবার কোনো ধর্মের সমালোচনা, নবী রাসূলকে অবমাননা এগুলো নাই তো? আচ্ছা, এই বইয়ের লেখককে এই যে তসলিমা নাসরিন নাম দেখলেই তো সেই বই ওইখান থেকে সরায় ফেলা হয়েছে, বহুবার এই ঘটনা ঘটছে, এবং অন্যান্য যেই অভিজিৎ রায়ের বইগুলা সরায় ফেলা হয়েছে। এই ঘটনাগুলো আমরা আওয়ামী লীগ আমলে বারবার দেখছি, এবং পরে আমি যেটা আমি শুনছি যে আপনারাও জানেন যে শেষবার যেটা হলো যে বইমেলাতে আক্রমণই করে বসা হইলো, এই যে শতাব্দী ভব এবং তাদের স্টলে গিয়ে আক্রমণই করে বসা হইলো। এখন তো এই জিনিসগুলা তো আসলে ওই আওয়ামী লীগের যে ধারাবাহিকতার যে ফলশ্রুতিতে আমরা এই জিনিসটা দেখেছি। বইমেলা আমাদের যে একটা মানে খুবই মনের গভীরের একটা বিষয় একসময় ছিল। আমি তো সারা বছরই আসলে অপেক্ষা করতাম যে কখন ফেব্রুয়ারি মাস আসবে, আমাকে অনেকে টাকা দিত, যে টাকাগুলো আমি জমায়ে রাখতাম সারা বছর, টিফিনের টাকা জমায়ে রাখতাম ফেব্রুয়ারি মাসে বই কিনবো বলে। সেই যে বই মেলা ফেব্রুয়ারি আসতো এবং মানে দৌড়ঝাঁপ দিয়ে বই মেলায় গিয়ে বই কেনা শুরু করতাম, এই জিনিসটা, এই আমেজটা এখন আর নাই বাংলাদেশে। খুবই আনফরচুনেট একটা ব্যাপার যে বইয়ের প্রতি যে বইয়ের পৃষ্ঠা খোলার পরে যে গন্ধটা নেয়ার যে আনন্দ, সেই জিনিসটা এখন আর আমাদের ইয়াং ছেলেপেলেদের মধ্যে আমি দেখি না। এখনকার ইয়াং ছেলেপেলেদের মধ্যে যাদেরকে দেখি তারা এই যে খুবই খারাপ অবস্থা, এই যে যারা হচ্ছে এই যে এই এনসিপি করে, এই ছেলেগুলোর কথাবার্তা শুনে আমার জেনজি একজন বলতেছে যে অমুক পাহাড়ের নিচে নাকি ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়াম তুলে আমরা নাকি ভারতে আক্রমণ করে দিব। হ্যাঁ, এখন হচ্ছে এই টাইপের মানে বাচ্চা কাচ্চা এখন এরা পয়দা হচ্ছে, এখান থেকে এই জিনিস আসতেছে। এই যে ইসলামিক কিতাব মেলা যতদিন আপনারা করবেন ততদিন তো এই টাইপের লোকজন বের হবে, এই টাইপের প্রোডাক্ট বের হবে। এগুলো খুঁজে দেখেন, এগুলো মাদ্রাসা থেকে আসা প্রোডাক্ট, মাদ্রাসা থেকে কোনোভাবে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকে গেছে, যেটার জন্য আমি শেখ হাসিনাকে দোষ দিই যে মাদ্রাসা থেকে সরাসরি এই যে ঢুকে গেছে। এটা এডুকেশন সিস্টেমের সর্বনাশ করে গেছেন শেখ হাসিনা, সর্বনাশ করে গেছে সব দিক থেকে, একদম সর্বনাশ করে গেছে শেখ হাসিনা, যেটার ভুক্তভোগী আমরা এখন হচ্ছি। বই মেলাটাও নষ্ট করে দিছে। এখন যদি বই মেলাটাকে আবারও সেই আগের জায়গাতে নিতে হয় তাহলে তো কিছু ডিসিশন মেকিং থাকতে হবে, যে এইখানে এই বইগুলা সব ধরনের বই থাকতে পারবে, শুধুমাত্র জিহাদি বই বাদে। জিহাদি বই মানে হচ্ছে মানুষকে ক্ষতি করা, মানুষকে খুন করা, মানুষকে জবাই করা, এই টাইপের বইগুলা বাদে যে কোনো মত প্রকাশ করার অধিকার তো প্রত্যেক। আসিফ ভাই, আমরা তো মুখে ফেনা তুলে ফেললাম যে ইসলাম জানেন, ইসলাম পড়েন, কোরআন পড়েন, সহি হাদিস পড়েন, এটা তো আমাদের প্রথম চাওয়া। হ্যাঁ, এগুলো পড়ুক, এগুলো পড়তে তো সমস্যা নেই, কিন্তু যেন আমাদেরকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র ওদের ফাঁকা মাঠটা করে না দেয়, যে তোমরা ফাঁকা মাঠে গোল দাও, মানে নাস্তিকদের বই বাদ, মুক্তমনাদের বই বাদ, তোমরা এখন একা একা ফাঁকা মাঠে, আরিফ আজাদ ফাঁকা মাঠে এখন গোল দেখ। হ্যাঁ, আরিফ আজাদের বই এখন ফাঁকা মাঠে বিক্রি হোক, বা পিনাকি ভট্টাচার্যের বই এখন ফাঁকা মাঠে বিক্রি হোক, এটা তো হইতে পারে না। আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ডটা যদি থাকতো, আমাদের বইও বিক্রি হইতো, তাদের বইও বিক্রি হইতো, তখন আমাদের বই যদি কমও বিক্রি হইতো আমাদের তো সেই আফসোসটা থাকতো না, তাই না? হাসিনা সবসময় চেষ্টা করেছে খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করতে। খালেদা জিয়া আমার 5টা বই ব্যান করেছেন, তো হাসিনাকে করতে হয়, তা না হলে তো তিনি আবার প্রো তসলিমা বা প্রো সেকুলারিজম হয়ে যাবে। তো আমার মেয়েবেলা যে বইটা অনেক জায়গায় পুরস্কৃত হয়েছে, সেই বইটা উনি ব্যান করেছেন। খুব অবাক লাগে, এটা দুঃখজনক। জি, আপনি বলছিলেন সেই কথা, আপনি তার বাড়িতে নিমন্ত্রণে ছিলেন এবং সেখানকার আচরণ এবং পরবর্তী আচরণ আকাশ পাতাল পার্থক্য। এটা আসলে আমাদের তো চাওয়া পাওয়া অনেকটাই শেখ হাসিনার উপরে ভরসা ছিল না এমন না, তার উপরে অনেক দাবিও ছিল, কিন্তু যেভাবে প্রতারণা করেছেন এটা দুঃখজনক। অবশ্য তিনি তার শাস্তি পেয়েছেন। তসলিমা নাসরিন নির্বাসিত বাংলাদেশ থেকে 30 বছরের উপরে হয়ে গেল। তিনি আসিফ ভাই মানে ভারতীয়রা যে কি পরিমাণ ভালোবাসা তাকে দিয়েছেন, আমি এটা টরন্টোতেও দেখেছি, কানাডায় অন্যান্য জায়গায় দেখার আমার সুযোগ হয় নাই। ভারতীয়রা, আপনি যদি কোনোদিন ভারতে বেড়াতে যান আসিফ ভাই, দেখবেন আপনাকে মাথায় তুলে রাখবে, এরা আমাদের খুব পছন্দ করে। কিন্তু তারা আবার আমাদের এই প্রশ্নটাও করে, হতাশাও দেখা যায়, বাংলাদেশ এগুলো কি হচ্ছে, মানে খুব
বিশেষ করে বাঙালিরা তারা বিশ্বাস করতে পারে না যে এতটা পার্থক্য। মানে তোমরাও বাঙালি, আমরাও বাঙালি, আমাদের দেশে আইন আছে, তোমাদের দেশে মানুষ এরকম জম্বি কীরকম? বা ধরেন এই যে দীপুচন্দ্র রায়কে, দাসকে হত্যা করা, চিন্ময় কৃষ্ণ প্রভু সে জেলে আছে, একজন ধর্ম প্রচারক, সে কোথাও ভায়োলেন্সের ডাক দেয় না, তো এগুলো তো দৃষ্টান্ত, সেই জায়গাগুলো আসলে ভাঙবে। রায়হান জুয়েল ভাই, আপনার কাছে একটু যেতে চাই। এই ভিডিওতে দাবি করা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি বিষ খেয়েছে তার পরাজয়ের পরে, মির্জা আব্বাসের কাছে পরাজয়। আবার এটা তো ঠিক যে মির্জা আব্বাসের কাছ থেকে মাইর খাওয়ার আগে বিষ খেয়ে সে তার নিজের কাজটা কমাই দিচ্ছে কিনা, আমি এটা ভিডিও সত্যতা জানি না। যারা দর্শক এই মুহূর্তে আমাদের প্রায় 4-5 হাজার দেখছেন ফেসবুক ইউটিউব মিলে, তো আপনারা একটু নিশ্চিত করবেন নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে কি বিষ খেয়েছে কিনা। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন বা পিনাকি, বা এদের হৃৎপিণ্ড বা এদের চিন্তা মস্তিষ্কে ওই শক্তি নাই যে তারা বিষ খাবে। এখন ভবিষ্যৎ স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা হারাই ফেললাম। রায়হান জুয়েল ভাই, আপনি কি দেখেন? রায়হান জুয়েল ভাইকে আমরা হারিয়ে ফেলেছি অন্ধকার চারিদিকে, এটা কি আপনি শোক প্রকাশ করলেন স্ক্রিন ব্ল্যাক করে? আবার এসে গেছি, আবার এসেছেন, দেখতে তো পাই না। দেখলাম সে ইনকিলাব জিন্দাবাদ বলে এবার চোখের জল মুছলো, এটা ব্যাপারটা কি? এই ব্যাপারটা আসিফ ভাই এক্সপ্লেইন করবেন, আমরা আসিফ ভাইয়ের কাছে ফিরবো। কিন্তু রায়হান জুয়েল ভাই, হারিয়ে ফেলেছি, আপনার এখানে বন্যার মতো শব্দ আসছে। কিসের জন্য? আমি একটা স্মৃতি মানে পুরনো কথা বলি, যে ওই সময় যখন গণজাগরণ মঞ্চ যখন হচ্ছিল, তখন কিন্তু পিনাকি সবার আগে থাকতো, যে মানে সবাইকে দেখানো যে এই জিনিসটা তার ভিতরে সবসময় কাজ করে, যে সে আর কিছু করুক আর না করুক, কিন্তু সবাইকে তার দেখাইতে হবে যে আমি সবচেয়ে বেশি কাজ করছি, আমি এইখানে আছি, আমি এখানে নেতৃত্ব দিচ্ছি, এই জিনিসটা তার সবাইকে বুঝাইতে হবে। এবং এই জন্য সে এসে মাঝে মাঝে বলতো, আমাদেরকে পরামর্শ দিত যে মানে মাদ্রাসার ছাত্ররা যদি গণজাগরণ মঞ্চে আসে, তাহলে ওদেরকে লাঠি দিয়ে পিটায় পিটায় বের করতে হবে, লাঠি দিয়ে পিটায় পিটায় বের করতে হবে, এগুলা আমাদেরকে করতো। কয়েকদিন পরে দেখলাম যে যখন হেফাজত আক্রমণ করা শুরু করলো, তখন কিন্তু এই লোক কিন্তু বন্দুকের ব্যবস্থা করছিল, যে হেফাজত গুলা যদি শাহবাগে ঢোকে, তাদেরকে কিভাবে প্রয়োজনে পিনাকি ভট্টাচার্য তাদেরকে অস্ত্র সাপ্লাই দিবে, এবং এই হেফাজত গুলাকে কিভাবে গুলি করতে হবে সেগুলাও ট্রেনিং দিবে সে। পরে মানে যখন শাপলা চত্বরে যখন পুলিশ অ্যাটাক করলো, তখনও কিন্তু সে এই হেফাজতীদের বিরুদ্ধে ছিল, কিন্তু পরবর্তীতে দেখলো অনেক বছর পরে, তখন কিন্তু সে সবচেয়ে উচ্চ কণ্ঠ ছিল এই হেফাজতীদের বিরুদ্ধে। হেফাজতীদের কেন পিটানো উচিত, কেন মারা উচিত, সেটা নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতো। কয়েক বছর পরে যখন সে ভুল পাল্টাইলো, তখন দেখলাম সে হেফাজতীদেরকে নিয়ে ভেউ ভেউ করে। ভাই, ওইখানে তো দোষ আপনাদের দোষ, তো আপনারা তারে পাত্তা দেন নাই। মানে সে তো নাস্তিকদের মধ্যে মোড়ল হইতে আসছিল, এখন যেরকম এই যে ধর্মান্ধদের মোড়ল হইছে, তো সেটা তো পাত্তা না পেয়ে তো রাগে দুঃখে আবার মানে ওইখানে সিটটা তো ফাঁকা ছিল। উদ্দেশ্যটা কি? তার কি মোড়ল হওয়ার উদ্দেশ্য নাকি? তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মোড়ল হওয়া, সে একটু নেতা হতে চায়, সে একটু লাইমলাইটে থাকতে চায়, নেতা হতে চায়। এখন আপনি দেখতে চান সেকুলারদের ভিতরে এত নেতা যে সে অনেক ঠেলাঠেলি করে সুযোগ পায় নাই, অনেক ঠেলাঠেলি সে করছে ঢোকার জন্য, কিন্তু সে সুযোগটা করতে পারলো না। আসিফ ভাই, কেন তার মতো ভণ্ডকে কেন নাস্তিকরা কি তার বোকা না? মানে ধর্মান্ধদের তো আপনি থামায় রাখতে পারেন একটা মূলা ঝোলাইয়া, নাস্তিকদের তো পারবেন না। আসিফ ভাই, একটু ছোট্ট 1 মিনিটের একটা বক্তব্য থেকে আতসলিমাদি ওটা শিওর হয়ে যাবেন যে আসলে সে কি চাইতো, এবং তার যারা ফ্যান বয়রা আছে তারাও জানবে। ডক্টর পিনাকি ভট্টাচার্য, শুনতে পাচ্ছেন? দেখুন, এই আমাদের তরুণ প্রজন্মের এই আন্দোলনের এটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে, সেটা নিশ্চয়ই একটা একাডেমিক দিক আছে, সেটা একাডেমিশিয়ানরা আলোচনা করবেন, আইন 2013 সালের বক্তব্য তার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটার আবেগের দিকটাকে অনুধাবন করা। যেই দাবিটা এসছে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার, একটা জিনিস বুঝতে হবে, জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর, জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তারা 4টা মন্ত্রী ছিল, কমার্স, রেভিনিউ, ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন। 4টা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে, পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। সো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে।
এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি। শুধুমাত্র রাজাকারি করা, শুধুমাত্র আল বদর আল শামস বাহিনী গঠন করাই নয়, এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায়, সমস্ত অনাচার, সমস্ত বর্বরতা, সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে। ডক্টর পিনাকি ভট্টাচার্য, অনেক ধন্যবাদ। স্টুডিওতে বসে তিনি এই কথা বললেন। ডক্টর পিনাকি ভট্টাচার্য শুনতে পাচ্ছেন? দেখুন, এটা ছিল তার স্টুডিওতে বসে বক্তব্য। পিনাকি সেটা রিয়েল, কোনটা আসল পিনাকি? দুইটাই আসলে ঠান্ডার উপর ডিপেন্ড করে। সেটা নির্ভর করে হচ্ছে গিয়ে সে কোন ইসে আছে, কিন্তু সে সেকুলারদের মধ্যে একটা জায়গা তৈরি করতে চেয়েছিল। অনেক বই লিখেছে সে, রবীন্দ্রনাথকে নিয়ে সে অনেক বই লিখেছে, আপনি দর্শন নিয়ে, লালন নিয়ে সে অনেক বইটই লিখেছে, কিন্তু পরে সে দেখতে পেল সে আসলে সেই বইগুলোর কোনোটাই লেখে নাই। সেটা আমি জানি। সে যে তার লিখিত বইগুলার ম্যাক্সিমামই যে সে অন্যকে দিয়ে লিখিয়ে টাকা দিয়ে সে কিনতো, সেই জিনিসটা আমি নিজের চোখে দেখা জিনিস। সেই জিনিস সে অন্য মানুষকে দিয়ে লেখায় সেটা কিনে নিত, পাণ্ডুলিপি কিনতো সে, এবং তার অনেকগুলা বই। এই কাজ সে অনেক বছর ধরে করতেছে এবং সে চেষ্টা করেছিল সেকুলারদের ভিতরে একটা জায়গা তৈরি করে নেয়ার, কিন্তু তাকে কেউ তেমন একটা পাত্তা দেয় নাই। কারণ আসলে সবার কাছেই কেন যেন এই লোকটাকে একটু সন্দেহজনক মনে হইতো আগে থেকেই, এই কারণে কেউই তাকে খুব একটা পাত্তা দেয় নাই। পাত্তা না পেয়ে সে একটা সময় ওইদিকে মুভ করলো, এবং মুভ করার পরে সে ওই সবচাইতে নাকে কান্না যেটাকে বলে, হেফাজতের জন্য সবচাইতে বেশি নাকে কান্না সে কান্না করছে। যেই লোক নিজেই হেফাজতিদেরকে কিভাবে পিটানো উচিত সেইটার মানে আমাদেরকে সেগুলার বুঝাইতো, যে কেন তাদেরকে পিটানো উচিত এবং কেন তাদেরকে কিভাবে পিটানো উচিত, সেটা আমাদেরকে একসময় বলতো। তো এইটা যে কত বড় বাটপার, এইটা আমি নিশ্চিত জামাত ইসলামীও জানে যে বাটপার। হ্যাঁ, জামাত ইসলামীও খুব ভালোভাবে বোঝে যে বাটপার, কিন্তু জামাত ইসলামী একে কাজে লাগাচ্ছে, জামাত ইসলামীকে কাজে লাগাচ্ছে, মানে দুইজনই দুইজনকে কাজে লাগাচ্ছে। তাদের বাংলাদেশের যে সাধারণ যারা মাদ্রাসার ছাত্র আছে, সাধারণ যারা মুসলমান আছে, তারা এত বুদ্ধি খাটায় না। তারা দেখে যে একটা হিন্দু হইয়া এই লোকটা এইভাবে ব্যয় করে আমাদের জন্য কাঁদতাছে, ভাই দেখছো কত মানে মরিস বুকাইলি খ্রিস্টান হইয়া দেখো ইসলামের জন্য কত কাঁদতেছে, বা ইসলামকে কত ভালোভাবে বুঝেছে, এত বুঝেছে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি, সেই প্রশ্নটা করেন না। এটা তাদের একটা সাইকোলজিক্যাল একটা শান্তি দেয় যে হিন্দু হইয়াও সে আমাদের মানে নবীজিকে কত সম্মান করে, হিন্দু হইয়াও আমাদের ধর্মটাকে সে কত সম্মান করে। এটা তাদের একটা দেয়, মানে পজিটিভ একটা ভাইব দেয় তাদের ভিতরে। তো এই জিনিসগুলাই আমার মনে হয় যে বাংলাদেশের যারা সাধারণ মুসলমান তাদের মগজটাকে ধোলাই করার জন্য জামাতও খুব সুন্দরভাবে একে ব্যবহার করছে, এও আবার জামাতের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে। পিনাকি কিন্তু অনেকগুলা ডিসি কে ফোন করে হুমকি ধামকি দিয়ে বসাইছে, জায়গা মতো বসাইছে, এবং অনেক পোস্টে, বড় বড় পোস্টে, সচিবালয় অনেক বড় বড় পোস্টে কিন্তু সে লোক ঢুকাইছে, তার পছন্দের লোক। তার জামাতিরা তো ঢুকেছে, এটাতে পিনাকির হাত আছে না? একদম ডিরেক্ট হাত আছে, একদম ফোন করে হুমকি ধামকি দিয়ে যদি একে এই পজিশনে না বসানো হয় তাহলে ছাত্ররা গিয়ে ওই বিল্ডিং ভেঙে দিবে। হ্যাঁ, এই হুমকি দিয়ে সে জায়গা মতো বসে। তো আসিফ ভাই, যেহেতু ইলেকশনটা হয়ে গেল, যে যাই হোক না কেন, পিনাকি এবং ইলিয়াসের ব্যাপারে আমরা তার স্ব রাষ্ট্র যেখানে অ্যাসাইলামে তারা আছে সেখানে ব্যবস্থা নিচ্ছি। আপনাদেরও সাহায্য চাইবো, তসলিমা নাসরিন আপনারও চাইবো, কারণ এরা আমাদের সমাজটাকে নষ্ট করেছে। কিন্তু ওইটা তোমরা বললে না আমাকে, আমি বুঝতে পারিনি। ওই আজাদি ইনকিলাবি বলে তারপরে কাঁদলো, যে চোখের জল মুছলো, ওটা কি মানে? কি নাটক যে ভোট দাও, জামাতিকে ভোট দিলে বাংলাদেশ আজাদ হবে, জামাতকে ভোট দিলে। হায় কাণ্ড। এখন বড় প্রশ্ন, পিনাকির আরেক বড় ভাই, ছোট ভাই, বন্ধু মোস্তফা সরোয়ার ফারুকী, আসিফ মহিউদ্দিন ভাই, এই ফারুকীর অবদান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনটাকে ধ্বংস এবং মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে সে আসলো। তার ব্যাপারে কিন্তু ইসলামিস্টদের ব্যাপক আপত্তি ছিল, তারে আবার কোলে তুলে নিল। এখন ফারুকীর কি অবস্থা হবে, এই প্রশ্নটি আপনার কাছে, আবার একই প্রশ্ন আমি রাহানজুল ভাইকে করবো। জি, আমি প্রশ্ন শুনতে পাইনি, আরেকবার।
আমি আসছি আপনার কাছে রায়হানজুল ভাই। দর্শক, রায়হানজুল ভাই বাসা বদলেছেন, তার বাসার সেট ঠিক নাই, যে কারণে উনি ঢোকেন বের হয়ে যান, ডিস্টার্ব করে। আসিফ ভাইয়ের কাছে এই প্রশ্নটা প্রথমে এবং পরে রায়হানজুল ভাইয়ের কাছে, যে ফারুকির ব্যাপারটা, ফারুকি যেভাবে ইসলামিস্টদের দুশ্মন ছিল, তাকে নিয়ে অনেক আপত্তি তোলা হয়েছিল, ফারুকি দেখতে পারবো না, এই একই কথা কিন্তু মবস্টার। আপনি যাবেন যাবে। তসলিমাদি? হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ভালো Bye bye, থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। ঠিক আছে, জি ঠিক আছে, দেখা হবে। ওকে, বাই। বাই। জি, তসলিমাদিকে আসলে ধন্যবাদ। উনি একদমই ওনাকে জানাই নাই, আমি জানতাম না। আসিফ ভাইকে নিয়ে একটা প্ল্যান ছিল যে ইলেকশনের দিন আসিফ ভাইয়ের মতামত জানবো রেজাল্টের আগে, এবং আসিফ ভাই আজকেই বোধহয় না, ঘুম থেকে উঠে থেকে আসিফ ভাই আমাকে কনফার্ম করছেন, ওইটা একটা প্ল্যান ছিল। তো আসিফ ভাই, আপনার কাছে জানতে চাই ফারুকের ব্যাপারে। ফারুকি ইসলামিস্টদের বিরুদ্ধে ছিল এবং এটা ধারণা করা হয়, এবং পিনাকি ইলিয়াস দুইজনই ফারুকের বিরুদ্ধে ক্যাম্পেইন চালাইছে, আসিফ নজরুলের বিরুদ্ধে ক্যাম্পেইনে। এই আসিফ নজরুলেরটা একটু পরে আসলে, ফারুকির এখন কি হবে বলে আপনি মনে করেন? এই যে এই ক্যারেক্টার গুলা, এই যে যেমন ধরেন এই যে আসিফ নজরুল, পিনাকি, যে একটা সময় শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং বেইমানি করলো দলিলগুলা পরে। সংরক্ষণ করতেন এবং বেইমানি করলেন। তারপরে এই যে ফারুকি, মানে সে যে টিভি নাটকগুলা বানাইতো, সেগুলো তো কোনোভাবেই আপনি ইসলামের সাথে বা মুসলমানদের সাথে কোনোভাবে ম্যাচ করা যায় সেটা তো বলার তো কোনো উপায় নাই। কারণ ওই যে লিটনের ফ্ল্যাট কাকে বলে, এবং তারপরে কোন জায়গায় প্রেম, একই ছেলে 4-5 জনের সাথে ফোনে প্রেম করতেছে, এই জিনিসগুলো তো আমরা এই যে মোস্তফা সরোয়ার ফারুকীর নাটক থেকে দেখছি, এবং রুম ডেট করা, এইগুলা তো সবকিছুই সেখান থেকে আসা। এখন এই টাইপের লোক, এবং এরা এখন কি হয়েছে, এরা এখন মানে ইসলামের সপক্ষে, মানে বাংলাদেশের যে ইসলাম, বাংলাদেশের যে মুসলমানদের কণ্ঠস্বর এরা। এই জিনিসগুলো আমি বুঝি না যে এদের চরিত্রটা, এবং সবগুলা বাইছা বাইছা এই টাইপের ক্যারেক্টারের লোকজন একত্রিত, যেমন ধরেন এই ইলিয়াস, পিনাকি, এই আসিফ নজরুল এবং মোস্তফা সরোয়ার ফারুকী, সবগুলা মানে হার বাটপার, হ্যাঁ, যেটাকে বলতে হয় হার বাটপার, একদম বাটপারির একদম সীমা অতিক্রম করা লোকজন। এখন এই যে ফারুকির ব্যাপারটাই আমি বুঝি না, যে সে আসলে কি করতে চায়। সে তার একটা ভালো টেলিফিল্ম বা সিনেমা আমি দেখছিলাম, সেটার ভিতরে এই জিনিসটা দেখাইছিল, সে যে নাস্তিক হিসেবে ট্যাগ দিতে পারলে, না, নাস্তিক হিসেবে ট্যাগ দিতে পারলে তাকে মাইরা ফেলা সহজ। হ্যাঁ, নাস্তিক হিসেবে ট্যাগ দাও, তাহলে মাইরা ফেলতে পারবা, মাইরা ফেললে কেউ আপত্তি করবে না। এটা তো একটা পজিটিভ জিনিস সে দিল। আবার তারই মানে কথাবার্তা বা তারই যে মানে যে কাজগুলা করতেছে, সেগুলোর ভিতরে আবার সে ইসলামিস্টদের পারপাস সার্ভ করতেছে। এই জিনিসগুলো না আমি আসলে বুঝি না যে কেন। সে কিন্তু আসিফ ভাই একজন চিহ্নিত আওয়ামী লীগের দালাল ছিল, মানে আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে নিজে তিশাকে নিয়ে যাইতো সব জায়গায়, মাখামাখি প্রেম, সেখানে এটা হইলো। তার ওয়াইফ তো সিনেমাতে অভিনয় করছে, তাই না? ওই যে কি যেন একটা শেখ মুজিবুর রহমানের সিনেমা, সেটা তো অভিনয় করছে। মানে গাছেরটাও খাবে, তলানিটাও কুড়াবে। এখন দুই দিকের থেকে তাদের নিতে হবে। নিতেই হবে। রায়হানজুল ভাই, আপনাকে শুনতে পাচ্ছেন, ওখান থেকে প্রচন্ড শব্দ আসছে, একটা ডিস্টার্ব করছে। আসিফ ভাই, একটু আর সম্পূরক আর একটা প্রশ্ন। ফারুকের একটা নির্মাণ ছিল শনিবার বিকেল নামে, এবং এই শনিবার বিকালে ওই যে হলি আর্টিজানের জঙ্গি হামলা, ইসলামিস্টদের হামলা, সেটা তুলে ধরার চেষ্টা করেছিল। আওয়ামী লীগের আমলে অনেক কান্নাকাটি করেছে, তার ওই সিনেমার সেন্সর বোর্ড আটকে রেখেছে। এখন তো সে ক্ষমতাই ছিল, উপদেষ্টা ছিল, তারপরে শনিবার বিকেল আমরা আর দেখলাম না। এই ধর্মবাটপাররা কি এরকমই হয় আসিফ ভাই? হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যদি তারা টেলিফিল্ম বানায়, সেখানে তো তারা ডিরেক্টলি এটা দেখাবেও না যে কোরআনের যে ভায়োলেন্ট আয়াত বা হাদিসের যে ভায়োলেন্ট বিষয়গুলা, যেগুলা এই জঙ্গিগুলার মতাদর্শকে সাপোর্ট করে, সেটা তো তারা এমনিতে সরাসরি দেখাবেও না। তারপরেও তারা দেখেন যে দাড়ি টুপি আছে, এই জন্য দেখাতে পারবে না তারা এই জিনিসগুলা। এই জিনিসগুলা দেখালে আসলে আন্দোলন তো হবেই, এটাই আসলে স্বাভাবিক। কিন্তু ফারুকি সম্পর্কে আমি এখন আর তেমন কিছু বলতে চাই না। আমার কাছে মনে হয় যে তার নাটক সিনেমার ভিতরে অবশ্যই পজিটিভ কিছু জিনিস অবশ্যই আছে। আমি আমার কয়েকটা আমি দেখেছি, ভালো তৈরি করেছে। মেধাবী যে বিষয় সন্দেহ নাই, কিন্তু আলটিমেটলি তো এই
এই যে মানে পপুলিস্ট ঘরানার যে রাজনীতি, পপুলিস্ট ঘরানার যে ইসলামিক রাজনীতি, সেটাই তো তাদের কাজ করতে হয়, সেই কাজই তো তাদের করতে হয়। জি আসিফ ভাই, আমরা একদম শেষের দিকে, আমি একমত, ওই পিনাকির কথা এসেছিল তাই ওই সিরিয়ালে আসিফ নজরুল, এই যে ফারুকি, আরও অনেকগুলো নাম আসবে, যেমন সৈয়দা রেজওয়ানা, তিনি একজন পরিবেশ উপদেষ্টা হিসেবে, তিনি পরিবেশ অধিকার কর্মী, এনভায়রনমেন্ট নিয়ে অনেক কাজ করেছেন, উপদেষ্টা হওয়ার পরে তার যে ধ্বংস অবস্থা, এবং তিনি ব্যক্তিগত জীবনে নাস্তিক, এটা আমরা জানি। আমরা দেখলাম ইউনুসের অবস্থা, আমরা দেখলাম আলী রিয়াজের অবস্থা, আমরা দেখলাম এই ক্যাবিনেটের কার রোজার রহমানের কথা বলবো, এরা সবাই ওই ওই মানে ব্যক্তিগত পর্যায়ে তারা নাস্তিক, কিন্তু এসে ইসলামিস্টদের ইয়ে করেছিল। অবশ্য মিজানুর রহমান আজহারিকেও আমি নাস্তিক মনে করি, কিন্তু সাইদির মতো, কিন্তু তারা ভেগ ধরে থাকে। আসিফ ভাই, আমরা রায়হান জুয়েল ভাইকে আবার পেয়েছি। রায়হান জুয়েল ভাই, আপনি কি আসিফ ভাইয়ের কাছে শেষ বক্তব্য শুনবো? রায়হান জুয়েল ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে আসি। রায়হান জুয়েল ভাই, এই শনিবার বিকেল বা এই যে ধর্মজীবীদের নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে, আমি আসলে শেষ করি আসাদ ভাই, কারণ হচ্ছে আমি বারবার ডিস্টার্ব দিচ্ছি, দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, খুবই ডিস্টার্ব দিলাম আজকে, আশা করি সবাই মাফ করে দিবে। আমি আসলে আসিফ ভাইয়ের কথা শুনে এত বিমোহিত হয়ে গেছিলাম যে মনে হলো যে লাইভটার সাথে আজকে যুক্ত হওয়া দরকার। আসিফ ভাই আমার মনের কথা সব বলে দিয়েছে, আর আমি যা যা হয়তো বলতাম ডিস্টার্ব না দিলে সেটাও নিশ্চয়ই আসিফ ভাই বলে দিয়েছে, সুতরাং লাইভ থেকে কোনো কিছুই বাদ যাচ্ছে না, সবই বলা হয়ে গেছে। আর এই যে আপনি পাটোয়ারির কথা বললেন, তখন আমি অফলাইনে হয়ে গেছিলাম। পাটোয়ারি যে বেহায়া টাইপের একটা ক্যারেক্টার, আমার মনে তো হয় সে বিষ খাওয়া তো দূরের কথা, সে কয়েকদিন পরে সরাসরি মির্জা আব্বাসের। আমরা রায়হান জুয়েল ভাইকে আবার হারিয়ে ফেলেছি, যেটা রায়হান জুয়েল ভাই বলবো। আমি এটা নিয়ে একটা কথা বলি, এই ছেলের মনে হয় না এই সাহসটুকু আছে, একটা সুইসাইড করতে গেলে একটা ন্যূনতম সৎ সাহস লাগে মানুষের, এটুকু এই লোকের নাই। জি একদমই। রায়হান জুয়েল ভাই, আপনাকে আবার হারিয়ে ফেলেছি। ব্ল্যাক স্ক্রিন, অনেক শব্দ, যখনই স্ক্রিন ব্ল্যাক হয় তখন অনেক শব্দ আসে। এটা আসলে বোধহয় ডিভাইসের র্যাম কতটুকু বা প্রসেসর কি, ওই অনুযায়ী। আমি আগে একটা অন্য স্ট্রিমিং সফটওয়্যার ব্যবহার করতাম বা ওয়েবসাইট, রেস্ট্রিম, ওইটাতে অনেক ডিস্টার্ব করতো মোবাইল ফোন থেকে কেউ যুক্ত হইলে, এই কারণে আমি ওইটা থেকে আবার স্ট্রিমিয়ারে সুইচ করছি, তারপরে যেহেতু ডিস্টার্ব, বোধহয় ডিভাইসে ডিস্টার্ব। আসিফ মহিউদ্দিন ভাই, আমরা শেষ করে দিই তাহলে, র্যাপ আপ করি। অনেক বড় একটা সংখ্যার দর্শক ছিলেন, আমি আমাদের দর্শকদের কৃতজ্ঞতা জানাই, এবং আমি আসিফ ভাই খুবই আশাবাদী এই মুভমেন্টে। আমি তো সবার শেষেই এক প্রকার অংশগ্রহণ করা বা চেষ্টা চালিয়ে যাওয়া। এই যে এখন নির্বাচনের ফলাফল নিয়ে মানুষ ব্যস্ত থাকার কথা, কিন্তু আমাদের কিন্তু প্রায় 4-5 হাজার মানুষ একটানা দেখছিলেন। এখনো এই গভীর রাতে প্রায় বাংলাদেশে এখন 2টা বাজে বা 1টা বাজে, তারপরেও মানুষ আমাদের সাথে আছেন। আমাদের যেই চিন্তা, এই চিন্তার সাথে যুক্ত মানুষের সংখ্যা একটা বিশাল সংখ্যা। আপনি আওয়ামী লীগের পেজে যান, তাদের লাইভ যখন হয়, এই সংখ্যা আপনি দেখবেন না। এমনকি শেখ হাসিনা বক্তব্য দিল না, আমরা বলতেছি না শেখ হাসিনার চেয়ে আমরা জনপ্রিয়, আমরা ভোট দিলে কালকে মন্ত্রী হয়ে যাব, ওই চিন্তাও আমাদের নাই। আজকে চাচাছোলা যে কথাগুলো আসিফ মহিউদ্দিন ভাই বললেন, অনেক আওয়ামী লীগের লোকজন অপছন্দ করতে পারেন, যেহেতু তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে ডিফেন্ড করি, তো মনে করতে পারেন যে ধরে নিয়েছিলেন আওয়ামী লীগ। আমরা আওয়ামী লীগ না, বিএনপি না, আমরা হিন্দু না, আমরা খ্রিস্টান না, নাস্তিক না, আমরা মানুষ। যখন যে বিপদে পড়ে তার ব্যাপারে কথা বলি। ভবিষ্যৎ নিয়ে আমরা তো নিজেদেরকে নবী দাবি করি না, আমাদের জন্য সূর্য সাক্ষী দেবে, সূর্য দাঁড়িয়ে থাকবে, এই ধরনের কথাও বলি না। আমরা চাঁদে দেখা যাবে আমাদের, তাও আমরা বলি না, কিন্তু যেটা আমাদের কাছে ঠিক মনে হয় সেটাই বলি। এটা অনুমান নির্ভর বা অতীত অভিজ্ঞতা থেকে। তো সেই কথাগুলো আসিফ ভাই আজকে বলেছেন। আসিফ ভাই, শেষ যে বক্তব্যটা আপনার কাছ থেকে শুনতে চাই, যে আমাদের চিন্তার যারা মানুষজন আছেন, আপনি আওয়ামী লীগের সময় যখন বিপদে পড়তেন তখন নির্দেশনা দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন যে আপনারা ছদ্মনামে পেন নেমে আসেন, আপনার ডিভাইস আপনি নিরাপদ থাকেন, চুনাহাগাদের সাথে যে ঝগড়া করতে যান না। আপনি নাস্তিকতার প্রথম যে স্টেজ, মনে হয় যে সবকিছু উজাড় করে দিয়ে আমি প্রতিবাদটা করি, আমি সবকিছু দাঁত ভাঙা জবাব দিই, এরকম একটা ব্যাপার থাকে, শরীরের মধ্যে একটা আলাদা জোশ থাকে। আবার নতুন মুসলিম হইলেও এটা হয়, ধর্মান্তরিত হলেও এটা হয়। তো সেই জায়গা থেকে সতর্কতার কথা বলেছিলেন। এখন একটা পরিবর্তিত পরিস্থিতি, আমরা এখনও জানি না অফিসিয়ালি কে নির্বাচিত। তো ভবিষ্যৎ বাংলাদেশে আপনি যারা ধর্মহীন রয়েছেন তাদের ব্যাপারে কি পরামর্শ দেবেন? প্রথমে একটা কথা বলি আসাদ ভাই, যে এতদিন ধরে যে আওয়ামী লীগের মুখে যেই জিনিসটা আমরা হাজার 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 বার শুনে এসেছি, এবং তাদের ক্ষমতা ধরে রাখার যে সবচেয়েতে যে জনপ্রিয় এই বুলিটা শুনতাম এতদিন,
যে আওয়ামী লীগ না থাকলে জামাত চলে আসবে, আওয়ামী লীগ না থাকলে নাকি জামাত চলে আসবে, জামাত চলে আসবে। এই জুজুর ভয় দেখায় আমাদেরকে এতদিন ধরে এই আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করছে এবং আমাদের যে বাক স্বাধীনতাকে হত্যা করছে। সমস্ত কিছুর জন্য দেখেন, আমরা অভিজিৎ রায়কে মেরে ফেলছে, আমরা একটা আন্দোলন করতে গেছি, সেখানে তারা এসে বলছে যে না না এটা নিয়ে আন্দোলন করো না, জামাত চলে আসবে। হ্যাঁ, আর তোমরা কেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছো, কেন হাসিনার বিরুদ্ধে কেন তোমরা কথা বলবা, না 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 জামাত চলে আসবে, জামাত চলে আসবে, তোমরা এটা নিয়ে কিছু বলো না, চুপ থাকো চুপ থাকো। তারপর একজনের পর একজন ব্লগার মারা যাচ্ছে, আমরা আন্দোলন করতে যাব, তখন এসে আবার আমাদের মুখ চেপে ধরতেছে, বলতেছে না 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 কিছু বলা যাবে না, এটা জামাত চলে আসবে। তো হাসিনা তো এখন নাই, জামাত তো চলে আসলো না, আমরা তো দেখতে পাচ্ছি না যে জামাত চলে আসছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে তার মানে হচ্ছে যে এতদিন ধরে আমাদের মুখ বন্ধ করে রাখছে আওয়ামী লীগ এই এক বলি দিয়ে, সেগুলো সবই ছিল আসলে একটা মিথ্যা কথা। এবং এই বাটপাড়িগুলা তারা আমাদের সাথে করছে। তার মানে হাসিনাই যে একমাত্র সমাধান তা না, সে আওয়ামী লীগের যে একমাত্র সমাধান তা না, অনেক সমাধান আরো আসবে আমাদের সামনে, সেগুলো আমরা দেখে দেখে বেছে নেব যে তারা যদি ভালো কাজ করে তাদের কাজের উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিব। আমরা কখনো এই রকমের একটা অন্ধবিশ্বাস রাখবো না যে আওয়ামী লীগ ছাড়া আমাদের কোনো গতি নাই বা শেখ হাসিনা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। এই অন্ধবিশ্বাসটা থেকে আমাদেরকে বের হইতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমরা এখনো জানি না যে তারেক রহমান কি করবে না না করবে। যদি ভালো কাজ করে তাহলে আমরা ভালো বলবো, যদি খারাপ কাজ করে তাহলে খারাপ বলবো। কিন্তু আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে যদি আমি বসে থাকি যে না তারেক রহমান ভালো খারাপ যাই করুক না কেন আমার গিয়ে গালিগালাজ করতে হবে, এইটা কোনো কাজের কথা না। এবং এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমার কয়েকদিন ধরে স্ট্যাটাস দিচ্ছে এবং আইসা জিজ্ঞেস করতেছে যে কত পাইছো, বিএনপি থেকে কত পাইছো, তারেক রহমান কত দিচ্ছে। হ্যাঁ ভাই, আমাকে কোটি 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 ডলার পাঠানো হয়েছে, আমি এখন লোক খুঁজতেছি, আপনারা যদি কেউ সেখান থেকে কিছু নিতে চান তাহলে আমাকে মেইল করেন, আমি আপনাদেরকে যার যার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিন, আমি সবাইকে পাঠিয়ে দিব, যত পাইছি আমি সবাইকে দিয়ে দিব। তো এইগুলা মানে খুবই হাস্যকর ব্যাপার স্যাপার। আর আজকে যেই ঘটনাটা ঘটলো সেটার জন্য আমি খুবই আনন্দিত। নির্বাচনটা ভালোভাবে হয়েছে আমার মনে হয়েছে, এবং বিএনপির জয়, এটা শুধু বিএনপি যদি একা এটা মনে করে যে এটা শুধুমাত্র তাদের জয় তাহলে ভুল করবে। আমরা হয়তো খুব প্রভাব বিস্তার করি না, কিন্তু আমরা কিন্তু কিছু না কিছু অল্প হলেও কিছু না কিছু প্রভাব বিস্তার করি, এবং মানুষের মতামত, মানুষের জনমত গঠনে আমাদেরও কিছু না কিছু ভূমিকা আছে। তারেক রহমান যদি একটা সুন্দর ভবিষ্যৎ, বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চায়, তাহলে এই জিনিসগুলা প্রত্যেকের কাজকে রিকগনাইজ করা, প্রত্যেকের নাগরিক অধিকারকে রিকগনাইজ করা, এই জিনিসগুলা উনি করবেন, এটাই আমি আশা করি। আসাদ ভাই, আমার এইটুকুই আজকে বলার। জি, অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই। আপনি, আপনার পরিবারের সদস্য, বিশেষ করে নতুন প্রজন্মের 2 জন, তারা পেছনে আমরা দেখতে পাচ্ছিলাম, খেয়াল করছিলাম, আমাদের দর্শকরা নোটিস করেছেন, তাদের জন্য শুভকামনা। অনেক ভালো থাকবেন। পরিবর্তিত বাংলাদেশে আমরাও চাই যে আওয়ামী লীগকে বাদ রেখে যেটা করা হয়েছে, আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশে। তারেক জিয়া যদি নির্বাচিত হন, বিএনপি নির্বাচিত হলে আওয়ামী লীগকে খুব দ্রুত এবং ইনক্লুসিভ নির্বাচন হোক। এটা কতদিন টিকবে জানি না। আওয়ামী লীগ ছাড়া যতগুলো নির্বাচন হয়েছে সেখানে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে পারে না। বাংলাদেশে যদি তারেক রহমান সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চান, এবং অবশ্যই যারা ভায়োলেন্স ছড়ায়, যুদ্ধাপরাধী, এদের শাস্তি হোক। আওয়ামী লীগের আমলে যে এমপি, মন্ত্রী বা ছাত্রলীগ, যুবলীগের তারা অপরাধ করেছে, সাধারণ মানুষের উপরে নির্যাতন চালিয়েছে, শুধুমাত্র ট্যাগ দিয়ে তাদের শাস্তি হোক। এবং যারা নিরপরাধ, যাদেরকে আমরা দেখি সাদ্দাম থেকে শুরু করে অনেক ব্যক্তিকে ভিকটিম হতে দেখেছি, বাড়িঘরে থাকতে পারছে না, তাদের যার যার জায়গায় ফিরে আসবেন। বাংলাদেশ শান্ত হবে এবং যে যার মতো করে মত দেবেন সেটা অব্যাহত থাকবে, এটাই আমরা চাই। এবং ধীরে ধীরে বাংলাদেশ প্রযুক্তির কল্যাণে হলে খুব দ্রুত আগাচ্ছে। আমরা সেই স্বপ্ন দেখতে চাই একদিন আমরা বাংলাদেশে বসে ঢাকায় আড্ডা দেবো। আসিফ ভাই, আমরা চাই তসলিমা নাসরিন আমাদের সাথে থাকবেন। তার জীবনে তিনি দেশের মাটি আবার ছোবেন। তারেক জিয়া নিজেও নির্বাচিত ছিলেন। তসলিমা নাসরিনকে নির্বাচিত রেখে আমার মনে হয় খালেদা জিয়া বা শেখ হাসিনা 2 জনের কেউই তার মতো জীবনযাপন করতে পারেনি। তসলিমা নাসরিনকে যেভাবে মানে আমরা বলি তাকে নেত্রীর মতো, মানে যেখানে গেছেন চতুর্দিকে মানুষ, সম্ভাষণ, ভালোবাসা সবকিছু দেখেছি। খালেদা জিয়া কিভাবে ছিলেন বাংলাদেশে জেলের ভেতরে, শেখ হাসিনা এখন নির্বাসিতা, তিনি মুখ দেখানোর পর্যন্ত তার সেই সুযোগটা হচ্ছে না। তিনি মানুষের কাছে গেলে
অপমানিত এবং ঘৃণিত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে এই ভারতেই, কিন্তু তসলিমা নাসরিনের সেটা ছিল না। এই মানুষগুলো নিজের দেশ থেকে একটা টাকা চুরি করে নেন নাই, ছিনতাই করে নেয়, কাউকে একটা থাপ্পড় দেন নাই। আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, এই অভিযোগ দেখাতে পারবেন না যে তিনি কারো টাকা মেরে দিয়েছেন, কাউকে একটা থাপ্পড় মেরেছেন, সে এগুলো নাই কারোর ক্ষেত্রে। তো আমরা কেন নির্বাসিত? আমরা দেশে ফিরবো, আমরা ঢাকায় বসে আড্ডা দেবো, কথা বলবো, ভিন্ন মত থাকবে, কিন্তু এক টেবিলে বসে আমরা এই যে আজহারি থেকে শুরু করে যারা যারা ইসলামপন্থী আছেন তাদের সাথে মসজিদে বসে আমরা ডিবেট করবো, আমরা সেটা চাই। এটা এখানে হয়ও, যদিও আমরা যদি আসিফ ভাই যদি জার্মানি কোনো মসজিদে যান, আমি শিওর যে ওইখানে কোনো অথরিটি নাই, তাকে বের করে দেওয়ার ক্ষমতা আছে। তারা ওটা হাত পা ধরবে, ভাই ভাই প্লিজ একটু যান ভাই, আপনাদের সাথে তর্কে যাব না ভাই, বুঝছি ভাই, ঠিক আছে চলে যান, এরকমই। তো সেই পরিবেশটা বাংলাদেশে হোক, আমাদের হারাক, আমাদের দাঁত ভেঙে দিক, মানে যুক্তি দিয়া আমরা সেই দাঁত টোকায় না তাদের জয় মেনে নিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ে তারপরে বাড়ি যাব তাদেরকে নিয়ে আর কি। এটাই হোক। অনেক অনেক শুভকামনা আসিফ ভাই আপনার জন্য। রায়হানজুল ভাইকে শেষ পর্যন্ত পেলাম না, যাই হোক, আমরা ভবিষ্যতে আরো এরকম আয়োজন হবে, আমরা একসাথে অনেক কথা বলবো। আসিফ ভাই খুবই কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন। শুভরাত্রি, অনেক ধন্যবাদ আসাদ ভাই, ভালো থাকবেন। তাহলে শুভরাত্রি সবাইকে। জি দর্শক, আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন এবং বাংলাদেশের জন্য একটা